আচ্ছা, আমরা এসকিউএলআইটের টিউটোরিয়াল করছি। এসকিউএলআইট নিয়ে আলোচনা করছি, এটা এসকিউএলআইটের দ্বিতীয় টিউটোরিয়াল। তো এখানে আমরা আলোচনা করব হচ্ছে এসকিউএলআইটে লাইটে কিভাবে হচ্ছে ডাটা ইনসার্ট করা যায়। এসকিউএলআইটে আজকে আমরা একটা ফর্মের মাধ্যমে ডাটা ইনসার্ট করব। কালকে আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে যে এসকিউএলআইটে আমরা স্ট্যাটিক ভাবে ডাটা ইনসার্ট করেছি। ওকে, কালকে আমরা যে গত লেকচারে আমরা যেই কাজটা করেছি সেটা হচ্ছে যে এসকিউএলআইটে আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি। ওপেন হেল্পার ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে এসকিউএলআইট ডেমো স্কিমা। ওকে, ডাটাবেজের মধ্যে আমরা একটা টেবিল ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে ইউজার ইনফো। দেন এই টেবিলগুলোর মাধ্যমে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে টেবিলের মধ্যে আমাদের 6টা ফিল্ড আছে, অর্থাৎ 6টা কলাম আছে। সেই কলামগুলো নিয়ে আমরা একটা টেবিলের জন্য সিলেক্ট কোয়ারি লিখছি, একটা স্ক্রিপ্ট লিখছি একটা টেবিল ক্রিয়েটের জন্য। আমরা জানি ডাটাবেজে টেবিল ক্রিয়েটের জন্য টেবিলের স্ক্রিপ্ট হচ্ছে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, তারপর হচ্ছে টেবিলের কলাম, টেবিলের কলামের সাথে যতটা টেবিলের কলাম হবে প্রত্যেকটা টেবিলের কলামের সাথে টেবিলের আদার্স প্রপার্টিসগুলো ব্যবহার করতে হবে। ওকে, সেজন্য যেমন আমাদের টেবিলটা সেই হিসেবে আমরা যেটা করছি, প্রথম হচ্ছে যে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিলের একটা স্ক্রিপ্টের প্রথম অংশ ক্রিয়েট টেবিল। তারপর হচ্ছে টেবিলের নাম হচ্ছে টেবিল ইউজার ইনফো। এই যে টেবিল ইউজার ইনফোতে আমাদের কি আছে, টেবিল ইউজার ইনফোতে আমাদের আছে হচ্ছে ইউজার ইনফো। ওকে, দেন আমাদের একটা ব্রেকেট, ফার্স্ট ব্রেকেটের ভিতরে সমস্ত প্রকার কলামের নামগুলো লিখতে হয়। যতটা কলাম আমরা নেব সবগুলো কলামের নাম লিখতে হয় এবং প্রত্যেকটা কলামের সাথে সাথে ওই কলামের যে প্রপার্টিস সেই প্রপার্টিসগুলো দিতে হয়। যেমন ওই কলামটা কোন টাইপের হবে, ডাটা টাইপটা বাধ্যতামূলক দিতে হবে। আদার্স প্রপার্টি দেয়া হোক বা না দেয়া হোক তাতে সমস্যা নেই, কিন্তু হচ্ছে ডাটাবেস ডাটা টাইপটা অবশ্যই দিয়ে দিতে হবে, সেটাতে কোন টাইপের ডাটা ধারণ করবে। তাহলে হচ্ছে ইউজার আইডি, আমরা ইউজার আইডি দিয়েছি, এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা ধারণ করবে, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নিয়েছি। এটা অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, ইউজার ফার্স্ট নেম টেক্সট, ইউজার ফার্স্ট নেম এটা একটা কলামের নাম। এই কলামের নামটা কোথায় আছে, আমরা এই কলামের নামটা এই যে এখানে দিয়ে দিছি, এই যে ইউজার ফার্স্ট নেম। এই ইউজার ফার্স্ট নেমটার নাম কি, এই ইউজার। আপনি চাইলে এখানে এখানে সরাসরি আপনি নাম লিখে দিতে পারতেন, এই ইউজার ফার্স্ট নেম এই নামটা আপনি সরাসরি এখানে লিখে দিতে পারতেন আসলে। ওকে, যেহেতু আমরা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিছি, তো ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোটেশনটা লাগে নাই। ওকে, তারপরে হচ্ছে আমরা যেটা করেছি এখানে ইউজার লাস্ট নেম টেক্সট, এটা ডাটা টাইপ তো হচ্ছে টেক্সট এই কলামের ভিতরে। তারপর হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে টেক্সট। ফার্স্ট নেম লাস্ট নেম টেক্সট সবগুলি হচ্ছে পরে যতগুলো কলাম আছে সবগুলি হচ্ছে আমরা টেক্সট নিয়েছি। ওকে, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফোন নং, এগুলো সবগুলি হচ্ছে কি নিয়েছি, টেক্সট নিয়েছি। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লিখেছি। স্ক্রিপ্ট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে স্ক্রিপ্ট একটা টেবিল ক্রিয়েট করার জন্য।
ডাটাবেজে টেবিল ক্রিয়েট করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, টেবিল ডিলিট করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়, টেবিল মডিফাই করার জন্য স্ক্রিপ্ট লিখতে হয়। ওকে, অর্থাৎ মডিফাই বা আপডেট করার জন্য টেবিলে যদি কোনো আপডেট করতে চাই, কোনো কলাম অ্যাড করতে চাই নতুন করে, তাহলে হচ্ছে মডিফাই স্ক্রিপ্ট লিখতে হয়। তো সেই স্ক্রিপ্টগুলো আশা করি আপনারা পারেন, এবং হচ্ছে ডাটাবেজের কিভাবে টেবিল তৈরি করা হয় সে যদি না পারেন তাহলে হচ্ছে ডাটাবেজের টিউটোরিয়াল দেখবেন। ডাটাবেজ নিয়ে কিভাবে কাজ করতে হয়, ডাটাবেজের কোয়ারি কিভাবে করতে হয়, সিলেক্ট কোয়ারি কিভাবে করতে হয়, ইনসার্টের স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, বা আপনার আপডেটের স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, ডিলিটের স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, কিভাবে শর্টিং করতে হয় ডাটাবেজে, কিভাবে আপনার সাবস্ট্রিং সুপারস্ট্রিং করতে হয়, এই বিষয়গুলো আপনারা হচ্ছে ডাটাবেজের টিউটোরিয়াল দেখলে পেয়ে যাবেন, এবং ডাটাবেজের টিউটোরিয়াল দেখলে হচ্ছে আপনারা আসলে এই কাজগুলো করতে পারবেন, ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো আদারওয়াইজ আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে, কারণ ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে ডাটাবেজ সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে বাধ্যতামূলক, অন্যথায় আপনি ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবেন না। ওকে, তো যাদের ডাটাবেজের কোনো ডাটাবেজ সম্পর্কে তেমন ধারণা নেই, তারা অবশ্যই ডাটাবেজের টিউটোরিয়াল দেখবেন, বিভিন্ন সাইটে টিউটোরিয়াল পেয়ে যাবেন। যে কোনো একটা ডাটাবেজ নিয়ে আপনারা কাজ করবেন, সেটা মাইস্কুল হতে পারে, ওরাকল হতে পারে, বা এসকিউএল সার্ভার হতে পারে, বা উইন্ডোজ সার্ভার হতে পারে। যে কোনো এসকিউএল সার্ভারই উইন্ডোজের এসকিউএল সার্ভার। তো এই ডাটাবেসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, অথবা আপনারা এসকিউএলাইটের ডাটাবেসের টিউটোরিয়ালগুলো দেখবেন, অথবা আপনারা হচ্ছে ফায়ারবেজের ডাটাবেসের টিউটোরিয়ালগুলো দেখবেন। সেখানে ডাটাবেজে কিভাবে কাজ করতে হয়, ডাটাবেজে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ডাটাবেজে কিভাবে ডাটা আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, সেই স্ক্রিপ্টগুলো আপনাদের কিন্তু প্রোগ্রামের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। যখনই আপনি ডাটাবেজে ডাটা সেট করতে যাবেন, তখনই আপনাদের এই ডাটাবেজের স্ক্রিপ্ট আপনাদের লিখতে হবে প্রোগ্রামের মধ্যে, অন্যথায় কিন্তু আপনারা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারবেন না, বা ডাটা আপডেট করতে পারবেন না, ডাটাবেজ থেকে গেট করতে পারবেন না ডাটা। তো এই স্ক্রিপ্টগুলো আপনাকে জানা থাকতে হবে অবশ্যই। ওকে, ডাটাবেজে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা টেবিল ড্রপ করতে হয়, বা কিভাবে একটা ভিউ তৈরি করতে হয়, কিভাবে একটা ফাংশন তৈরি করতে হয় ডাটাবেজে, এই জিনিসগুলো আপনাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, অন্যথায় আপনারা আসলে ডাটাবেজ নিয়ে কাজ করা পসিবল হবে না। ওকে, তো ডাটাবেজ নিয়ে কাজ করতে হলে অবশ্যই ডাটাবেজ সম্পর্কিত ভালো ধারণা থাকতে হবে। আপনার মাইস্কুলের টিউটোরিয়াল লিখে ডাটাবেজ মাইস্কুল টিউটোরিয়াল লিখে সার্চ দিলে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে, বা আপনারা যে কোনো ইউটিউব সিরিজ পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা সিরিজ বা একটা ওয়েবসাইট ফলো করে আপনারা জাস্ট একদিন বা 2 দিন ঘাটাঘাটি করলে ডাটাবেজের সবকিছু আপনারা বুঝতে পারবেন। ওকে, তো আমরা ডাটাবেসটা ক্রিয়েট করেছি হচ্ছে এই স্ক্রিপ্টটাকে আমরা ব্যবহার করেছি ডাটাবেস ক্রিয়েট মেথডের কাজে। আমরা যখন এই যে কালকে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ডাটাবেস আমরা ক্রিয়েট করি কিসের মাধ্যমে, এসকিউএলাইট ওপেন হেল্পার একটা ক্লাস আছে, সেই ক্লাসটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেসটাকে ক্রিয়েট করি, এবং টেবিলকে ক্রিয়েট করি, টেবিলকে মডিফাই করি, যা করা লাগে টেবিলের, অর্থাৎ ডাটাবেস সংক্রান্ত যত কাজ আছে সব করি হচ্ছে এসকিউএলাইট ওপেন হেল্পার এই ক্লাসটার মাধ্যমে। এসকিউএলাইট ওপেন হেল্পার এই ক্লাসটার মাধ্যমে, এই ক্লাসটাকে আমাদের সবসময় আমাদের একটা নিজস্ব ক্লাস থেকে এক্সটেন্স করতে হবে। ওকে, এটা যেন মনে থাকে। আমরা ডাটাবেসটাকে কন্ট্রোল করার জন্য, এসকিউএলাইট ডাটাবেসকে কন্ট্রোল করার জন্য আমরা আলাদা একটা ক্লাস তৈরি করব, সব সময় এটা মনে রাখবেন, আলাদা একটা ক্লাস তৈরি করব। ওকে, তো আলাদা একটা ক্লাস তৈরি করলে সেটার নাম দেব যে ডিবি হেল্পার, বা যে কোনো আমরা নাম দিতে পারি আমাদের প্রজেক্ট রিলেটেড ডাটাবেস হেল্পার আর কি, যে ডাটাবেসের রিলেটেড যত কাজ হবে ওই ক্লাসটাতে আমরা লিখব। সেই জন্য হচ্ছে আমি আলাদা একটা ক্লাস করে নিয়েছি। আমি চাইলে সরাসরি এই মেইন অ্যাক্টিভিটির ভিতরে এই সবগুলো কাজ করতে পারতাম, সেক্ষেত্রে আমার মেইন অ্যাক্টিভিটির শুধু ডাটাবেস সংক্রান্ত কাজ, অন্যান্য যেই ফ্রন্ট এন্ডের যেই লজিক্যাল কাজগুলো করতে হবে আমার, তাহলে হচ্ছে এই দুইটার অনেক বেশি একটা ফাইল বা একটা ক্লাস অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি কোড হবে, সেখানে কোড রিডেবিলিটি আসলে কমে যাবে।
ওকে, বুঝতে সমস্যা হবে, যে কেউ দেখলে আসলে সহজে বুঝতে পারবে না, সেই জন্য হচ্ছে এটা আলাদা করা মূলত সেই উদ্দেশ্যেই। তো এসকিউএলএট ডিবি হেল্পার নামক আমরা একটা ক্লাস তৈরি করেছি, সেই ক্লাস থেকে আমরা জাস্ট এসকিউএলএট ওপেন হেল্পার ক্লাসটাকে এক্সটেন্স করেছি, অর্থাৎ ইনহেরিটেন্স রিলেশনশিপ তৈরি করেছি। দেন এক্সটেন্স করার পরে এটার মধ্যে দুইটা মেথড আছে, সেই মেথডগুলোকে আমাদেরকে অবশ্যই ওভাররাইড করতে হবে। একটা হচ্ছে অন ক্রিয়েট মেথড আর একটা হচ্ছে অন ওপেন মেথড। ওকে, এটা হচ্ছে এই যে অন ক্রিয়েট মেথড আর হচ্ছে অন আপগ্রেড মেথড, এই দুইটা মেথডকে আমাদের অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ওভাররাইড করতে হবে। ওভাররাইড করার পরে আমরা কি করতে পারবো, ওভাররাইড করার পরে আমরা এই যে অন ক্রিয়েট মেথডের মধ্যে এই যে ক্রিয়েট টেবিল টেবিল ইনফো এই স্ক্রিপ্টটা আমরা এখানে ব্যবহার করে দিয়েছি। এই যে ক্রিয়েট টেবিল টেবিল ইউজার, আমরা যে স্ক্রিপ্টটা একটা স্ক্রিপ্ট লিখছি স্ট্রিং টাইপ, আর এই স্ট্রিং টাইপের এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ স্ক্রিপ্ট। ওকে, স্ট্রিং, তো এই যে এখানে স্ট্রিং ডাটা টাইপ এবং সে এটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলটার মধ্যে আমি এই স্ক্রিপ্টটাকে স্ট্রিং টাইপের স্ক্রিপ্টটাকে রেখে দিয়েছি। এখন আমি এই ভেরিয়েবলটাকে এই যে এখান থেকে জাস্ট কল করেছি। আমি চাইলে এই স্ক্রিপ্টটা সম্পূর্ণটা আমি এখানে লিখতে পারতাম। ওকে, এই স্ক্রিপ্টটা আমি যদি এখানে এই স্ক্রিপ্টটা সরাসরি লিখতাম তাও আমার কাজ হইতো। ওকে, এখানে যে এটা লিখলেও সরাসরি লিখলেও আমাদের কাজ হয়ে যেত। এভাবে যদি আমরা লিখি তাও হয়ে যাবে। ওকে, আমরা এখানে এভাবে যদি সরাসরি স্ক্রিপ্ট লিখে দিই তাও আমাদের এই কাজ করবে, অর্থাৎ আমরা চাইলে এভাবে সরাসরি স্ক্রিপ্ট লিখতে পারি। আমাদের এই এখানে সূচকতা কি কি জন্য আমি লিখেছি আলাদাভাবে একটা স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবলের মধ্যে কেন লিখেছি বা ভেরিয়েবলের মধ্যে কেন রেখেছি, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই এক্সিকিউট এসকিউএল এই জিনিসটা মূলত একটা স্ট্রিং টাইপের স্ক্রিপ্ট চায়, অর্থাৎ যে স্ক্রিপ্টটা টোটালি হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে হবে, একটা স্ট্রিং এর মধ্যে হবে। দেখেন এখানে এই যে ফার্স্ট স্ট্রিং আছে একটা, আর এখানে হচ্ছে লাস্ট আছে একটা। ওকে, তো এই সবটাই হচ্ছে আপনার একটা স্ট্রিং এর মধ্যে রয়েছে, এই সবটাই একটা স্ট্রিং এর মধ্যে রয়েছে। তাহলে আমরা মূলত এই স্ক্রিন টাইপের একটা স্ক্রিপ্ট লিখেছি। এটা হচ্ছে টেবিল ক্রিয়েটর স্ক্রিপ্ট, একটা টেবিল কিভাবে তৈরি করতে, এটা আমরা এখানে লিখলেও আহ, হয়ে যাবে, আমাদের কাজ হবে। তো আমরা এটা একটু কোডকে একটু ঝামেলা মুক্ত করার জন্য মূলত আমরা এভাবে করছি, এখানে জাস্ট স্ট্রিংটাকে ওই ভেরিয়েবলটাকে কল করে দিয়েছি। তো আলটিমেটলি এই ভেরিয়েবলটাকে কল করা, আহ, এই ভেরিয়েবলটাকে কল করা মিন্স হচ্ছে এই স্ক্রিপ্টটা লেখা, একই কথা। ওকে, তার মানে কি, কারণ হচ্ছে যে এই স্ক্রিপ্টটা তো আমার এই ভেরিয়েবলের মধ্যেই আছে। ওকে, এই স্ক্রিপ্টটা এই ভেরিয়েবলের মধ্যে আছে, সেই জন্য আমি জাস্ট এখানে কি করেছি, কল করেছি এই ভেরিয়েবলটাকে কল করা মানে আমার ওই স্ক্রিপ্টটা এখানে লেখা। ওকে, এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের টেবিলটা ক্রিয়েট হবে, আর হচ্ছে যে এটার মাধ্যমে হচ্ছে টেবিলটা হচ্ছে আপডেট হবে। ওকে, টেবিলটা আপডেট হবে যদি টেবিলটা আগে থেকে ক্রিয়েট করা থাকে। ওকে, যদি টেবিলটা আগে থেকে ক্রিয়েট করা থাকে, বলছে যে ড্রপ টেবিল ইফ, টেবিলটা ড্রপ করে দাও টেবিল, ওই টেবিলটা কি ইফ এক্সিস্ট, যদি এক্সিস্ট হয়ে থাকে কোন টেবিলটা, টেবিল ইউজার ইনফো, এই ইউজার ইনফোটাকে তুমি ড্রপ করে দাও। প্রথমে হচ্ছে ড্রপ করবে, তারপরে হচ্ছে অন ক্রিয়েট, তারপর অন ক্রিয়েট মেথডকে আবার কল করবে, এই যে অন ক্রিয়েট, আবার পুনরায় সেই এই ডিবিটাকে কি করবে, এই যে অন ক্রিয়েট যে ডিবিটা, সেই ডিবিটা অন ক্রিয়েট মেথডটাকে এখানে কল করেছে, অন ক্রিয়েট ডিবিটা সে আবার পুনরায় রেডি করে দেবে। ওকে, তো অন ক্রিয়েট ডিবিটা সে আমাকে কি করবে, আবার পুনরায় টেবিলটা তৈরি করে দেবে। তো এটা হচ্ছে আমরা লিখেছি
চালু করে দিই। তো এখন আমরা যে কাজটা করব, আমরা আমাদের টেবিল রেডি করেছি, ডাটাবেস রেডি করেছি। আমাদের ওপেন হেল্পার ক্লাসের মাধ্যমে আমরা টেবিল এবং ডাটাবেস রেডি করা হয়েছে। আমাদের টেবিলের মধ্যে ভ্যালু পাঠানোর জন্য একটা মডেল ক্লাস তৈরি করেছি আমরা। আপনারা অবশ্যই মডেল ক্লাস তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে কাজটা করব, এই মডেল ক্লাসের মাধ্যমে এই ডাটাবেস হ্যান্ডেলের মাধ্যমে, এই ডাটাবেস হ্যান্ডেলের যেই ডাটাবেস হেল্পারের মাধ্যমে যেই টেবিলটা ক্রিয়েট করছি সেই টেবিলের মধ্যে আমরা ডাটা পাঠাবো, অর্থাৎ ইনসার্ট করবো সোজা কথা যেটা। তাহলে ইনসার্ট করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের একটা মেথড লিখতে হবে ডাটাবেস হেল্পার ক্লাসে। সেই মেথডটার নাম আমি দিয়েছি হচ্ছে ইনসার্ট ইউজার ইনফো, অর্থাৎ ওই টেবিলের নামে, অর্থাৎ টেবিলের ইউজার ইনফো টেবিলের মধ্যে ইনসার্ট করতেছি আমি। সেজন্য হচ্ছে ওই আমাদের টেবিলের নামে নামে আমরা ইনসার্ট করব, এই মেথডটার নাম দিছি। তো ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমেই লাগে সেটা হচ্ছে এসকিউএল ডাটাবেজ। এসকিউএল ডাটাবেজ এই ক্লাসটা লাগবে, এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট ক্লাস। এসকিউএল টেবিল ক্রিয়েট করার জন্য ওপেন হেল্পার ক্লাসটা লাগবে, আর ইনসার্ট করার জন্য হচ্ছে এসকিউএল ডাটাবেজ এই ক্লাসটা লাগবে। এই ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে এবং এই ক্লাসটাকে ইনিশিয়াল করতে হবে যে দিস গেট রাইটেবল ডাটাবেজ, এটার মাধ্যমে দিস ডট গেট রাইটেবল ডাটাবেজ। তো এইটুকু হচ্ছে আমরা প্রথমে করব। তারপরে যে কাজটা করব, এই আরেকটা আমরা অনেকগুলো ভ্যালু পাঠাবো, একই সাথে একটা র তৈরি করব। কারণ একই সাথে একটা র তৈরি করার জন্য একটা টেবিল আছে, আমাদের টেবিলের মধ্যে কলাম আছে, প্রত্যেকটা কলামে একসাথে ভ্যালু পাঠাবো, আমরা আলাদা আলাদা ভ্যালু পাঠাবো না। প্রত্যেকটা কলামে এক ক্লিকের মাধ্যমে প্রত্যেকটা কলামে একটা করে ভ্যালু চলে যাবে। তার মানে কি একটা র ক্রিয়েট হবে। তো একটা র যদি ক্রিয়েট হয়, তাহলে সেই জন্য আমাদের এই রটা ক্রিয়েট করার জন্য একটা ক্লাসকে কল করতে হয়। সেই ক্লাসটার নাম হচ্ছে কন্টেন্ট, CON, এই যে কন্টেন্ট ভ্যালু। ওকে, কন্টেন্ট ভ্যালু এই ক্লাসটাকে কল করতে হবে। এই ক্লাসের অবজেক্ট তৈরি করে এই ক্লাসটার মাধ্যমে একটা র ক্রিয়েট করতে হবে, পরে হচ্ছে এই রটাকে এই ডাটাবেজে সেট করে দিতে হবে, ইনসার্ট করে দিতে হবে। ওকে, তাহলে রটা আমরা এখানে ক্রিয়েট করব। সেই রটা ক্রিয়েট করার জন্য কন্টেন্ট ভ্যালু, আমি এটার অবজেক্ট তৈরি করার জন্য একটা ভেরিয়েবল নিলাম আমি। সেই ভেরিয়েবলটার মধ্যে আমি পাস করে দিলাম হচ্ছে তাহলে কন্টেন্ট ভ্যালু, এই কন্টেন্ট ভ্যালুর একটা ভেরিয়েবল নিলাম আমরা, অর্থাৎ কন্টেন্ট ভ্যালুর একটা অবজেক্ট নিলাম। সেই অবজেক্টটাকে আমরা অবজেক্ট তৈরি করবো হচ্ছে নিউ দিয়ে, নিউ CON। আপনারা জানেন কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়। নিউ কন্টেন্টের মাধ্যমে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। ওকে, এই কন্টেন্ট ভ্যালু ক্লাসটার কাজ হচ্ছে, এই দেখেন কন্টেন্ট ভ্যালু ক্লাসের কাজ কি, আমি যদি লিংকের মাধ্যমে যাই, এই কন্টেন্ট ভ্যালু ক্লাসের মধ্যে কি আছে দেখেন, একটা ম্যাপ আছে। আপনারা কি লক্ষ্য করছেন? কন্টেন্ট ভ্যালু ক্লাসের মধ্যে কি আছে? একটা ম্যাপ আছে। তো ম্যাপের মধ্যে কিভাবে ভ্যালু রাখে? ম্যাপ ডট পুট, ম্যাপ ডট পুট, ম্যাপ ডট পুট, তারপর হচ্ছে ভ্যালু রাখা হচ্ছে কে ভ্যালু পেয়ার আকারে, অর্থাৎ একটা কে পাঠাইতে হয়, একটা কে এর আন্ডারে একটা ভ্যালু পাঠাইতে হয়। তো আমাদের এখানে একটা কে হচ্ছে, প্রত্যেকটা কলামকে একটা কে ধরবো আর ওই কলামের আন্ডারে একটা ভ্যালু পাঠিয়ে দেব। ওকে, প্রত্যেকটা কলামকে একটা ভ্যালু কে ধরবো এবং ওই কে এর আন্ডারে একটা ভ্যালু পাঠিয়ে দেব। তাহলে এভাবে আমরা যতটা কলাম আছে সবগুলো কলামের জন্য একটা করে কে তৈরি করব, সবগুলো কলামের জন্য একটা করে ভ্যালু তৈরি করব। তাহলে একটা র ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে তাহলে এই ভ্যালুস এর মধ্যে এখন আমাদের কি আছে? একটা ম্যাপ আছে, তাই তো? একটা ম্যাপ আছে। ম্যাপ মানে কি? একটা অ্যারে লিস্ট, একটা অ্যারে লিস্ট আছে। এই ম্যাপের মধ্যে হচ্ছে একটা অ্যারে লিস্ট আছে। এই অ্যারে লিস্টের মধ্যে আমাদের ভ্যালুটা একটা একটা করে ভ্যালু আমরা অ্যাড করতে পারবো। আমাদের যত খুশি তত ভ্যালু অ্যাড করতে পারবো। এখানে যদি 50টা কলাম থাকে, 50টা কলামের ভ্যালু আমি এই ম্যাপের মধ্যে অ্যাড করতে পারবো।
ওকে, তো সেজন্য হচ্ছে আমাদের এই কন্টেন্ট ভ্যালুস ক্লাসটা ইউজ করতে হয় ইনসার্ট করার সময়। মনে থাকবে, আপডেট করার সময় সেম একই কাজ করতে হবে, ডিলিট করার সময় সেম একই কাজ করতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? ডিলিট করার সময় এই কন্টেন্ট ভ্যালুটা লাগবে না, কারণ ডিলিট করার সময় তো আমরা কোনো ভ্যালু পাঠাবো না। কোনো ভ্যালু কি পাঠাবো? তো যেহেতু ভ্যালু পাঠাবো না কোনো, তাহলে আমাদের ম্যাপ প্রয়োজন নেই, অ্যারে লিস্টের প্রয়োজন নেই। আমরা জাস্ট আইডি পাঠাবো একটা, ওই আইডিটা যে অমুক নাম্বার রটা, যে প্রত্যেকটা র এর জন্য একটা যে একটা অটো ইনক্রিমেন্ট আইডি হবে, সেই আইডিটা আমরা পাঠিয়ে দেবো, যে ইউজার আইডিটা পাঠিয়ে দেবো, হয় আর ইউজার আইডি এত অমুক নাম্বার রটা ক্লিয়ার হয়ে যাবে একবারে, তাই তো? আপনার যদি এসকিউএল কোয়েরি করতে পারেন তাহলে অবশ্যই সেই জিনিসগুলো বুঝবেন। ওইটা পরে করব। আমরা এখন ইনসার্টটা করতে পারি কিনা দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই ভ্যালুতে একটা ম্যাপ আছে, তো এই ম্যাপের মধ্যে আমরা একটা একটা করে কলাম অ্যাড করব। তাহলে ম্যাপের মধ্যে একটা কলাম যদি অ্যাড করি, তাহলে ভ্যালু ডট, আমরা ম্যাপের মধ্যে ভ্যালু অ্যাড করতে হচ্ছে পুটের মাধ্যমে। পুট, যখন আমি পুট করব, ওকে, তখন আমাকে দেখেন এখানে চাচ্ছে, সে আমাকে বলতেছে যে যেহেতু পুট মেথড অ্যাড করছি, ভ্যালুস ডট পুট, এই পুটের মধ্যে আবারও আমি লিখি ডট পুট। এ দেখেন আমি যখন পুট কল করব তখন হচ্ছে স্ট্রিং একটা কে দিতে হবে আর বাইট একটা ভ্যালু দিতে হবে, অথবা শর্ট অথবা লং অথবা স্ট্রিং যে কোনো টাইপের একটা কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? অথবা ক্লাস টাইপের ভ্যালু দিতে হবে, অর্থাৎ আমরা এই ম্যাপের মধ্যে প্রিমিটিভ ডাটা টাইপও পাঠাতে পারবো, আবার নন প্রিমিটিভ ডাটা টাইপও পাঠাতে পারবো। ভ্রান্টম বুঝতে পারেন? প্রিমিটিভ ডাটা টাইপ আর নন প্রিমিটিভ ডাটা টাইপ কি বুঝেন? জাভা ক্লাস করেন নাই না? আচ্ছা, জাভা ক্লাসে আমরা মোটামুটি ভালো জিনিস আলোচনা করেছি। ওখানে জাভা ক্লাসে যে জাভাতে যে টাইপগুলো ডাটা টাইপ সাপোর্ট করে, সেই ডাটা টাইপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো প্রিমিটিভ ডাটা টাইপ হচ্ছে 8টা, এখানে লেখা আছে এই যে 8টা: বাইট, লং, শর্ট, ফ্লোট, ডাবল, স্ট্রিং, বুলিয়ন, ইন্টিজার। তো এগুলো এই 8টা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আর হচ্ছে এই যে কন্টেন্ট ভ্যালুস ডট আদার্স, মানে এটা হচ্ছে ক্লাস ডাটা টাইপ। ওকে, এই ক্লাস ডাটা টাইপও একসাথে আমরা করতে পারি, যে কোনো একটা ক্লাস, এই যে পেন্সিল, ইন্ট, ফ্ল্যাগ, এটা হচ্ছে ক্লাস ডাটা টাইপ। তো এই ক্লাস ডাটা টাইপ আমরা একসাথে পাঠিয়ে দিতে পারি, যে কোনো একটা ক্লাসকেও একসাথে পাঠিয়ে দিতে পারি। যে কাজটা আমরা একটু পরেই দেখবো নি, যে কিভাবে ক্লাস পাঠাইতে হয়। এই যে আমরা মডেল তৈরি করছি, এই মডেলটাকে একবারে পাঠিয়ে দেবো আমি, মডেলটাকে একবারে পাঠিয়ে দিলে সে মডেলটা থেকে একটা একটা করে ভ্যালু নেবে। এই কাজটাও আমরা একটু পরে করব। তাহলে আমরা আমাদের বলতেছে যে এখানে স্ট্রিং টাইপের পুট, ইউ পুট, স্ট্রিং টাইপের আমাদের ভ্যালু দিতে, তাহলে স্ট্রিং টাইপের ভ্যালু আমাদের আছে না এখানে? আমরা একটা কলামকে একটা স্ট্রিং ধরি, ইউজার আইডি, ওকে, এটা একটা কে ধরি, যে ইউজার আইডি, বড় হাতের ইউজার দিলে এই যে ইউজার আইডি পেয়ে যাবো আমরা। ইউজার আইডি একটা কে, আমাদের একটা কমা দেব, আর এই ইউজার আইডিটার আন্ডারে আমরা একটা ভ্যালু পাঠাবো স্ট্রিং। যেহেতু ইউজার আইডিটা হচ্ছে ইন্টিজার, এই ইউজার আইডিটা আমাদের কোন টাইপের? ইন্টিজার টাইপের। তাহলে জাস্ট আমরা একটা ইন্টিজার ভ্যালু পাঠিয়ে দেব 2। ক্লিয়ার? আমি এখানে কিন্তু সরাসরি ভ্যালুগুলো কিন্তু সরাসরি সেট করতেছি। আমি যখনই মেথডটা কল করব তখন আমার কোনো ভ্যালু পাস করতে হবে না, এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি সে ইয়ে করে দেবে। যখনই মেথডটা কল হবে অটোমেটিক্যালি এই ভ্যালুগুলো ইনসার্ট করে দেবে। ওকে, তাহলে আমি আরেকটা ভ্যালু পাস করব, পুট করব, কারণ আমরা একটা এই ম্যাপের মধ্যে, এটা হচ্ছে একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে যত খুশি তত ভ্যালু অ্যাড করতে পারি। এগুলো সে সিকোয়েন্স অনুযায়ী দেখাবে। আমি প্রথমে যেটা অ্যাড করব সে প্রথমে ওইটা দেখাবে, পরে যেটা অ্যাড করব সে পরে ওইটা অ্যাড করবে। ডট পুট, এখানে আমরা দ্বিতীয়টা পাঠাবো ফার্স্ট নেম, ফার্স্ট নেম
আমাদের দ্বিতীয়টা কি ছিল, ইউজার ফার্স্ট নেম। তাহলে ইউজার ফার্স্ট নেম। ওকে, এটা দিলাম। ইউজার ফার্স্ট নেম আমি যে কোনো একটা নাম দিতে পারি, যেমন রাকিব। যেহেতু এটা স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে দিতে হবে। স্ট্রিং মানে হচ্ছে কোটেশন, আমরা ডাবল কোটেশন দিতে পারি, সিঙ্গেল কোটেশন দিতে পারি, দুইটাকে স্ট্রিং বলা হয়। তাই যে কোনো স্ট্রিং টাইপের ভ্যালু সেট করার জন্য আমাদের অবশ্যই কোটেশন দিতে হবে, এটা সবসময় মনে রাখতে হবে। তাইলে এখানে হচ্ছে রাকিব দিলাম, রাকিব। ওকে, এভাবে আমি আরো কয়েকটা তৈরি করে নিলাম, 4টা 5টা তৈরি করে নিলাম। তো এটার মধ্যে আমি দেব, আমি ইউজার লাস্ট নেমটা পাঠাবো, ইউজার লাস্ট নেম পাঠাবো। লাস্ট নেম কি দেব, লাস্ট নেমও রাকিবই থাকুক, রাকিব হোসেন, এইসো রাকিব হোসেন। ওকে, তারপরে আমি পাঠাবো হচ্ছে আমাদের তারপরে আছে হচ্ছে ইমেল, ইমেল পাঠাবো আমরা, ইমেলটা পাঠাবো, ইমেল কলাম আছে, তারপরে ইমেলে দেব হচ্ছে rakib@gmail.com, এটা দিয়ে দেব rakib@ সরি rakib@gmail.com। আমরা তারপর পাঠাবো হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড রাকিবই থাক, আমি পাসওয়ার্ড হিসেবে রাকিবই দিয়ে দিলাম। তারপর আমরা পাঠাবো হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার। তাহলে আমাদের প্রত্যেকটা কলামে কি পাঠানো হয়ে গেল, ভ্যালু পাঠানো হয়ে গেল। এই ফোন নাম্বারে আমি 01933932636। ওকে, আমি ভ্যালু পাঠিয়ে দিলাম। তো আমি এখানে কোনো প্যারামিটার সেট করি নাই। তো যখন আমরা প্যারামিটার সেট না করি কিন্তু আমাদের ভ্যালু লাগবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই ক্লাসের মধ্যেই ভ্যালু তৈরি করতে হবে, এই ক্লাস থেকে কি করতে হবে, ভ্যালুটা নিতে হবে। আর যদি আমি প্যারামিটার পাঠাই, ওই প্যারামিটারে যা দেব, ওই প্যারামিটারে যা দেব তাই সে আমাকে সেট করবে, ওই প্যারামিটারটাই আমি ভ্যালু হিসেবে এখানে পাস করে দিতে পারবো, মনে থাকবে? তো আমাদের যেই টাইপের ভ্যালু প্রয়োজন হবে সেই টাইপের আমি প্যারামিটার পাস করব, মনে থাকবে? তাহলে হচ্ছে যদি আমার ইন্টিজার টাইপের ভ্যালু প্রয়োজন হয়, তাহলে আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালু নেব, যেমন ইন্ট আইডি। ওকে, ইন্ট আইডি, এই আইডিটা আমি এই এখানে পাস করে দেব, আমার ভ্যালু আমি সরাসরি ভ্যালু না দিয়ে আইডি পাস করে দেব। এখন আমি যে কোনো জায়গা থেকে এই মেথডটাকে যখন কল করব, তখন আইডি ওখান থেকে আমাকে আইডি একটা দিতে হবে, এই আইডিটা দিলে সে আইডিতে নিয়ে আসবে, বসাবে এবং ডাটাটা ইয়েতে পাঠিয়ে দেবে। ওকে, তাহলে এটা বুঝলাম ইনসার্টের যে কিভাবে আমরা প্যারামিটার সেট করব। এভাবে যতটা আমাদের ভ্যালু প্রয়োজন হবে ততটা প্যারামিটার আমরা পাস করব, ততটা প্যারামিটার, এবং যেই টাইপের ভ্যালু প্রয়োজন হবে সেই টাইপের প্যারামিটার আমরা পাস করব। এখানে কমা দিয়ে দিই, কমা দিয়ে দিই, প্রত্যেকটা কমা দেব, একটা করে কমা দেব, দেন পরে আবার আরেকটা লিখবো, যেমন স্ট্রিং স্ট্রিং নেম, সরি স্ট্রিং নেম নেম। তো এই স্ট্রিং নেম তার মানে কি, এটা হচ্ছে ফার্স্ট নেম যদি আমি ধরি, তাহলে এই নেমটা যদি আমি এখানে পাঠিয়ে দিই, এই রাকিবের জায়গায় নেমটা যদি আমি রাকিবের জায়গায় পাঠিয়ে দিই, তাহলে আমাকে ওই ওখান থেকে নেমটা পাঠাইতে হবে। ওকে, তো আমি দেখেন আমি এখান থেকে দুইটা ভাবে কাজ করব, একই সাথে দুইভাবে কাজ করব। আমি প্যারামিটারও পাস করছি, কি পাস করছি, প্যারামিটারও পাস করছি, প্লাস স্ট্যাটিক ভ্যালুও দিছি। তো আমি আশা করি এই স্ট্যাটিক ভ্যালু আমার ডাটাবেজে সেট হবে এবং প্যারামিটার ভ্যালু আমাদের ডাটাবেজে সেট হবে। ওকে, তো এখন আমি আমার ভ্যালুটাকে ডাটাবেজে কিভাবে সেট করব, ইনসার্ট করব কিভাবে, সেহেতু আমরা যেহেতু ডাটাবেজের অবজেক্ট নিছি, আমাদের এসকিউএল ডাটাবেজের অবজেক্ট নিছি, এই অবজেক্ট ডট এই ডাটাবেজের মধ্যে একটা ইনসার্ট মেথড পাবো। আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি এই কন্ট্রোল চেপে তারপর এটার উপর ধরি, একটা লিংক পাবো, এই লিংকে যখন আমি ক্লিক করব তখন ওখানে গেলে দেখবেন যে এটার মধ্যে ইনসার্ট মেথড আছে।
আপনারা দেখতে পাবেন, ইনসার্ট মেথড অবশ্যই পাবেন। ফাইনালাইজ, গেট অল, ডিসপোজ, এই যে ডিসপোজ মেথড আছে, আরো অনেক অনেক মেথড আছে, গেট লেভেল, রিলিজ রিপোজিটরি, ক্রিয়েট সেশন, থ্রেড সেশন, অসংখ্য মেথড আছে এখানে। আসলে ওরা লিখে রাখছে যে মেথড গুলো থেকে আমরা একটা মেথড পাবো। আচ্ছা, আমি ডিবি ডট ইনসার্ট লেখা সার্চ দিলে সরাসরি ওটা আমি পেয়ে যাব। দেখি, এভাবে আমরা দেখতে পারি যে আসলে আমি যদি এখানে লিখি, দেখবেন যে ওই ডাটাবেজে যে ইনসার্ট মেথড আছে সেটা, তাহলে ডিবি ডট ইনসার্ট, এই ইনসার্ট মেথডটা লিখলাম। এখন এই যে ইনসার্টে যাব, আমি দেখেন এই ইনসার্টে যাব, তার মানে কি ডিবি, এই ডাটাবেজ, এই ক্লাসের ইনসার্ট মেথডে যাব সরাসরি, আমি একেবারে ডাইরেক্ট ওই মেথডই নিয়ে যাব আমাকে। তাহলে আর আমার খুঁজতে হইলো না, দেখছেন সরাসরি। তার মানে কি ওই ক্লাসের মধ্যে এই যে ডাটাবেজ হেল্পার ক্লাসে, এসকিউএল ডাটাবেজ ক্লাসের মধ্যে এই যে ইনসার্ট নামে একটা মেথড রয়েছে, সেই মেথডে তারা কি করছে, এই যে প্যারামিটার পাস করছে যে আমাকে এই ভ্যালুগুলো দিতে হবে। তো এখানে দেখেন কন্টেন্ট ভ্যালু তারা প্যারামিটার পাস করছে, তো এটা নালব্যাক পাস করছে, তারপরে হচ্ছে টেবিল পাস করছে, তাহলে স্ট্রিং টেবিল পাস করছে। তো সেই টেবিলটা আমরা টেবিল দিতে হবে, কোন টেবিলে আমরা ভ্যালু ইউজ করব সেই টেবিলের নাম দিতে হবে। আর হচ্ছে যে এই যে ভ্যালুস, কন্টেন্টসের যে ভ্যালুস, সেই ভ্যালুসটা আমাদের পাস করতে হবে। আর এখানে নাল কলাম থাকবে কিনা সেটা পাস করতে হবে, নাল নিবে কিনা, তারপরে রিটার্ন করে দেবে। ওকে, এই হচ্ছে এটার কাজ। তারা এই ভ্যালুগুলোই নিয়ে কিন্তু কাজ করে ফেলছে, দেখছেন। তো যে কোনো জায়গায় তারা জানে না আমি কি ইনসার্ট করব, সেজন্য তারা আনুমানিক কিছু প্যারামিটার পাস করে দিছে যে এই প্যারামিটার গুলো পাস করলে তোমার ভ্যালু ইনসার্ট হয়ে যাবে। তাহলে সেই জন্য হচ্ছে আমাদের এই কাজগুলো করতে হয়, এই প্যারামিটার গুলো কাজ করতে হয়। তাই এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ডিভিজনটা ইনসার্ট, দেখছেন এখানে ওখানে প্যারামিটার দেওয়া ছিল বিধায় আমার এখানে প্যারামিটার ভ্যালু পাস করতে হবে। তো এই ভ্যালুগুলো ওখানে কি কি বলছে, প্রথম যে প্যারামিটারটা বলছে সেটা হচ্ছে আমাদের কোন টেবিলে আমরা পাঠাবো। তো আমাদের টেবিলের নামটা ছিল কি, আমাদের টেবিলের নাম কি, ইউজার ইনফো টেবিল, তাই না? ইউজার ইনফো টেবিল, USER। আচ্ছা, সরি, ইউজার ইনফো টেবিলের আমরা ভেরিয়েবল নিয়েছিলাম একটা, এটা হচ্ছে আমাদের টেবিল। তারপর 2 নম্বর প্যারামিটার, 2 নম্বর প্যারামিটার হচ্ছে আমরা নাল পাঠিয়ে দেব। 3 নম্বর প্যারামিটার, 2 নম্বর প্যারামিটার আমাদের কিছু প্রয়োজন নেই। 3 নম্বর প্যারামিটার আমরা এই যে দেখছেন ম্যাপের মধ্যে, এই ম্যাপ ভ্যালুস, কন্টেন্ট ভ্যালুস, এটা একটা ম্যাপ, এই ম্যাপের ভ্যালুটা আমরা পাঠিয়ে দেব। এই যে আমাদের বলছে যে একটা কন্টেন্ট ভ্যালু পাঠাইতে, আপনারা যদি দেখে থাকেন আবার ইনসার্ট মেথডে যদি আমি যাই, এই যে বলছে যে কন্টেন্টের একটা ভ্যালু পাঠাইতে হইব তোমাকে, অর্থাৎ একটা ম্যাপ পাঠাইতে হইব। তাহলে এই কন্টেন্ট ম্যাপটা তারা তৈরি করছে আলাদা, এই কন্টেন্টের একটা ভ্যালু পাঠিয়ে দিয়ে দিব, একটা ম্যাপ পাঠিয়ে দিব। তাহলে এই ম্যাপটা আমরা এখানে পাঠিয়ে দিলাম। আমাদের ভ্যালুর মধ্যে, এই ভ্যালুসের মধ্যে আমরা একটা একটা করে কলাম অ্যাড করে দিয়েছি এবং সিকোয়েন্স অনুযায়ী সে ওই কলামগুলো সেট করে দিবে। ওকে, তাহলে আমরা এখানে ভ্যালুটা সেট করে দেব। ওকে, শেষ আমাদের কাজ। তো এটার মাধ্যমে হচ্ছে ইনসার্ট হয়ে গেল। তো ইনসার্ট করার পরে এই ডাটাবেসটা এখন ওপেন আছে। তো এসকিউএল ডাটাবেস সবসময় ওপেন থাকলে আপনার মেমোরি খাইতে থাকবে, সেজন্য আপনাকে এই ডাটাবেসটাকে ক্লোজ করে দিতে হবে, ডিবি ডট ক্লোজ। সবসময় মনে রাখবেন এটা, যখন ওপেন করবেন এই ডাটাবেসের অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন এটা ওপেন হবে, আর ইনসার্ট করার পরে এটা বারবার মেমোরি খেতে থাকবে। সেজন্য হচ্ছে আপনাকে অবশ্যই এই ডাটাবেসটাকে ক্লোজ করে দিতে হবে, প্রত্যেকটা অপারেশনের শেষে শেষে এই ডাটাবেসটাকে ক্লোজ করে দিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এখন যদি এই মেথডটাকে, ইনসার্ট মেথডটাকে কল করি কোথাও থেকে, তাহলে হচ্ছে এই ভ্যালুগুলো আমাদের ওই টেবিলে চলে যাবে এবং ইনসার্ট হয়ে যাবে। আমরা আশা করি এটুকু বুঝতে পেরেছি সবাই, মেথডটা কিভাবে লিখতে হবে, মেথডের ডেসক্রিপশন টোটাল আমরা বুঝতে পেরেছি। আপনারা কি বুঝতে পেরেছেন?
আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে? র্যান্ডম জিনিসগুলো কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই একটু ক্রিটিক্যাল বিষয়। ক্রিটিক্যাল আসলে ক্রিটিক্যাল ভাবলেই হচ্ছে ক্রিটিক্যাল, না ভাবলে কিছুই না। আপনি এরকম ডিটেলস আসলে খুব কমই পাবেন, খুব কম ডিটেলস পাবেন, এরকম ডিটেলস খুব কম। যে কেন এগুলো ইউজ করতেছি আমরা সেটাও বলে দেওয়াটা, এরকম টিউটোরিয়াল খুব কম পাবেন, আপনি খুঁজে দেখেন। তারপর হচ্ছে যে আমরা এখন এটাকে এই ইনসার্ট মেথডটাকে কল করব। ওকে, কল করব কোথা থেকে? আমাদের এই এই এসকিউএলাইট এই ডাটাবেস হেল্পার, যে ডাটাবেস হেল্পার যে ক্লাসটা, সেই ক্লাসটা, এই যে ডাটাবেস হেল্পার, এই ক্লাসটাকে আমরা কোথাও থেকে কল করেছি। এই ক্লাসটাকে আমাদের প্রজেক্ট রান হওয়ার সাথে সাথে কোথাও থেকে কল হবে, কারণ এই ক্লাসটা কোথাও থেকে আমরা কল করিনি। আমরা জানি একটা ক্লাস যে পর্যন্ত কল না করা হবে সেই পর্যন্ত সে কোনো কাজ করবে না। তো আমাদের অ্যাক্টিভিটি, যে কোনো একটা অ্যাক্টিভিটি ফাইল থেকে আমাদের এই ক্লাসটাকে কল করতে হবে, তাহলে হচ্ছে এই কাজগুলো করবে। এই ক্লাসটাকে আমাদের কি করতে হবে? কল করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের কাজ করবে। ওকে, তাহলে এই ক্লাসটাকে আমি কল করব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে, আমাদের একটা অ্যাক্টিভিটি ক্লাস থেকে কল করব। সেজন্য আমাদের কি করতে হবে? এই অ্যাক্টিভিটি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। সেই অবজেক্টটা আমরা এখানে তৈরি করেছি। এখন কিন্তু আমি ওই আমার মেথড রেডি, এসকিউএল-এর ভিতরে মেথড রেডি, যেটা হচ্ছে ইনসার্ট মেথড রেডি, ইনসার্ট করার জন্য। এখন আমি যে কাজটা করব, এই ইনসার্ট মেথডটা কল করব আমার অ্যাক্টিভিটি ফাইল থেকে, যেখান থেকে আমি ভ্যালু দেব। কারণ এই অ্যাক্টিভিটি ফাইল থেকে আমরা ভ্যালু দিতে পারবো না, কারণ এই অ্যাক্টিভিটি ফাইল থেকে আমরা একটা ফর্ম অ্যাক্সেস করতে পারবো। আমাদের অ্যাক্টিভিটি ফাইলের অবশ্যই একটা ডিজাইন মোড আছে, সেই ডিজাইনটাকে আমরা ফর্ম ডিজাইন করব। ডিজাইন থেকে আমরা কিভাবে ভ্যালু নিতে হয় সেটা আমরা জানি, ভ্যালু নিয়ে স্ট্রিং এ রাখতে হয় সেটা আমরা জানি, তাই তো? ওই কাজগুলো আমরা জানি, জাস্ট এই দুইটার সাথে এখন আমি কানেক্ট করে দেব আপনাদের। তাইলেই আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে ডাটাবেসের সাথে ভ্যালুটা পাঠাতে হবে, কোথায় কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে। তো সেই প্রসেসটাই আমি যাচ্ছি এখন। তো আমাদের ডিবি হেল্পার রেডি, মডেল রেডি, আমাদের মেথড রেডি, ইনসার্ট মেথড রেডি। তো এখন আমরা যে কাজটা করবো, এই ইনসার্ট মেথডটাকে আমাদের কল করতে হবে এই ডাটাবেস সহ। ডাটাবেস তৈরি করার জন্য আমাদের এই ডাটাবেস ক্লাসটাকে কল করতে হবে। সেটা হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে করব, যেখানে আমাদের ডিজাইন পার্ট আছে, যেখান থেকে আমরা ভ্যালু নিতে পারবো ইউজারের কাছ থেকে। ওকে, সেখান থেকে আমরা কল করব। তাইলে সেখান থেকে কল করার জন্য কি করতে হবে আমাদের? আমার যেই ডিবি হেল্পার ক্লাসটা আছে সেই ক্লাসটা একটা অবজেক্ট তৈরি করব আমরা। ওকে, অবজেক্ট তৈরি করলাম আমরা। অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। অবজেক্ট আমি যদি আবারও বলি, দেখেন এই ডিবি হেল্পার ক্লাসের আমি একটা ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবলটা অন ক্রিয়েট মেথডের মধ্যে আমি অবজেক্ট তৈরি করব। এই ভেরিয়েবল ডট ভেরিয়েবল ইকুয়াল টু নিউ এসকিউ ডাটাবেস হেল্পার। ওকে, এখানে বলছে যে এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে? সে আমাকে বলতেছে একটা কনটেক্সট পাঠাইতে। কনটেক্সট মানে কি, কারণ কি? দেখেন আমি কনস্ট্রাক্টর যখন তৈরি করছি, এই এই ডিবি হেল্পারের কনস্ট্রাক্টর যখন তৈরি করছি, কনস্ট্রাক্টরের মধ্যে আমি কি দিয়ে দিছি, এই দেখেন, এই যে ডিবি হেল্পারের এই যে কনস্ট্রাক্টরের মধ্যে আমি প্যারামিটার হিসেবে কি পাস করেছিলাম, একটা কনটেক্সট চাইছিলাম, যে কনটেক্সটটা নিয়ে আমি কাজ করে ফেলেছি। এই যে ভেরিয়েবলটা নিয়ে কিন্তু আমি কাজ করে ফেলছি এখানে। তো আমি জানতাম না সে কোন কনটেক্সট পাঠাইবে, সেই জন্য হচ্ছে আমি একটা কনটেক্সট তার কাছ থেকে প্যারামিটার হিসেবে, যে তুমি যে কনটেক্সটটা দিবা, ইউজাররে বললাম যে তুমি যে কনটেক্সটটা দিবে সেই কনটেক্সটটা নিয়ে আমি কাজ করব। ওকে, তো আমি কনটেক্সট দিতে চাচ্ছি যে এই মেইন মেথডের কনটেক্সটটা দিতে যাচ্ছি, তাহলে দিস। ওকে, মেইন মেথডের কনটেক্সট পাঠিয়ে দিলাম আমরা। তাহলে এই মেইন মেথড থেকে যে ভ্যালু পাঠাবো আমি, মেইন ক্লাস থেকে, মেইন অ্যাক্টিভিটি থেকে যে ভ্যালু পাঠাবো আমি, সেই ভ্যালুগুলো নিয়ে সে কাজ করবে। আমি যদি অন্য একটা অ্যাক্টিভিটিতে কাজ করি তাহলে সেই অ্যাক্টিভিটির কনটেক্সট পাঠাবো, তাহলে সেই অ্যাক্টিভিটিতে যে কাজ হবে, যে ফন্টের থাকবে, ফর্ম থাকবে, সেই ফর্মের যে ভ্যালু পাঠাবো সেই ভ্যালু নিয়ে সে চলে যাবে। ওকে, একটা প্রোগ্রাম এইভাবে কাজ করতে থাকে আসলে। তাহলে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করলাম। এই অবজেক্টের মধ্যে এখন দেখেন আমি এটাকে বাদ দিয়ে দেবো, এটা আমার দরকার নাই। ওকে, এই অবজেক্টের মধ্যে
এই ডিবি হেল্পার, এই যে এসকিউএলআইট হেল্পার, এই এসকিউএলআইট হেল্পারের মাধ্যমে আমি একটা ক্লাসকে কল করব। ওকে, একটা মেথডকে কল করব, এসকিউএলআইট হেল্পারের একটা মেথডকে কল করব। এসকিউএলআইট হেল্পার ডট আমাদের একটা ইনসার্ট মেথড আছে এটার মধ্যে, এই ইনসার্ট মেথডটাকে আমরা কল করব। তো এখন ইরর ধরে আছে এবং ইররের ভিতরে বলতেছে যে তোমাকে দুইটা প্যারামিটার দিতে হবে, টু আর্গুমেন্ট বাট নট ফাউন্ড, অর্থাৎ জিরো। দুইটা প্যারামিটার প্রয়োজন। কি প্রয়োজন? আমি আমি দেখে আসি কি প্রয়োজন, কি প্যারামিটার প্রয়োজন। আমি যাচ্ছি, অর্থাৎ এই ইনসার্ট মেথডে আমি যাচ্ছি। এই যে ইনসার্ট মেথড দুটো, একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাতে হবে, একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাতে হবে আমাকে। তাহলে আমি কোথায় কিভাবে পাঠাবো? আমি এখানে ডিরেক্ট লিখে দেব? আমি অনেকভাবে করতে পারি। আমি এখানে ডিরেক্ট লিখে দিলেও হবে। এই দেখেন, ডিরেক্ট লিখে দিলাম আমি, আমাকে দুইটা ভ্যালু পাঠাতে হবে বলছে। তাহলে এখানে আমি ডিরেক্ট লিখে দিলাম ধরুন টু একটা, আরেকটা দিতে হবে স্ট্রিং। তাহলে স্ট্রিং নিলাম আমি, এখানে একটা নেম পাঠাতে বলছে, আমি দিয়ে দিলাম হচ্ছে দীপু। ওকে, আমি দুইটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছি, এখন ওকে হয়ে গেছে। এই ভ্যালু দুইটা আমি আরো একভাবে পাঠাইতে পারি। আমি এখানে দুইটা ভেরিয়েবল নেব, একটা ইন্টিজার টাইপের ইন্ট, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব, ইন্টিজার আইডি, এবং যে আইডিটার মধ্যে একটা ইনিশিয়াল করে দেব ভ্যালু। ওকে, আরেকটা ভেরিয়েবল নেব স্ট্রিং, string স্ট্রিং নেম, যেটার মধ্যে একটা নেম পাঠিয়ে দেব দীপু। এই এখন আমি এখানে সরাসরি ভ্যালু না লেখা, আমি এই ভেরিয়েবল ইউজ করা হচ্ছে বেস্ট ওয়ে। ওকে, এই ভেরিয়েবল ইউজ করা হচ্ছে বেস্ট ওয়ে, কমা আমি এখানে নামটা ইউজ করে দিলাম NAM, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওকে, এভাবে আমরা করতে পারি। তাহলে আর এখন চিন্তা করেন যে এই ভ্যালুটা আমি এখানে সরাসরি, এটাও তো স্ট্যাটিক, আমি আরো ডাইনামিক করতে চাই, আমি একটা ফ্রম থেকে ভ্যালু নিতে চাই। তাহলে আমরা যদি কোনো একটা আইডি এখানে ফাইন্ড করি, যেমন নেম ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, যদিও এগুলো আমার নাই এখন, ফাইন্ড FIND ফাইন্ড ভিউ বাই আইডি, আমার এখানে আইডিটা নাই এখানে, কারণ হচ্ছে আমি ডিজাইন পার্ট কিছু করিনি। ওই আইডিটার মাধ্যমে আমি একটা ভ্যালু তুলতে পারি না? আমরা কিভাবে ভ্যালু তুলতে হয় আইডি থেকে সেটা আমরা জানি, অবশ্যই জানি। এবং সেই ভ্যালুটা তুলে একটা স্ট্রিং এর মধ্যে রাখতে পারি বা একটা ইন্টের মধ্যে রাখতে পারি, অবশ্যই রাখতে পারি। সেভাবে আমরা করতে পারি। এখানে রেখে দেব, এখানে রেখে দিলে হয়ে যাবে। তাহলে ওইভাবেও আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি এবং ভেরিয়েবলের মধ্যে আমরা এইভাবে ফ্রম থেকেও ভ্যালুটা নিতে পারি। সেই কাজটাও আমরা পরে দেখব। আমি এখন একই সাথে ধারণাটা দিয়ে দিচ্ছি, সেই কাজটাও আমরা দেখবো কিভাবে ফ্রম থেকে ভ্যালু নিতে হয়। আপনারা স্ট্যাটিক নিয়ে দেখেন না আগে, তারপর হচ্ছে ফ্রম থেকে ভ্যালু নেন। ওকে, তাহলে আমি দুইটা ভ্যালু পাঠিয়ে দিলাম। এখন আমি যদি কল করি, এই ক্লাসটা তৈরি করি, রান করি প্রজেক্টটা, দেন আমরা দেখতে পাবো যে আমাদের ডাটাবেজে ভ্যালুটা সেট হয়ে গেছে। তো আমাদের ডাটাবেজে তো 6টা কলাম ছিল, আমি এখানে 2টা কলামের ভ্যালু পাঠাইছি, বাট বাকি 4টা কলামের ভ্যালু কোথা থেকে দিলাম আমি দেখবো যে 6টা কলামে ভ্যালু অ্যাড হয়েছে। আমাদের প্রজেক্টটা নতুন করে ওপেন হয়ে গেছে। তো এখন আমি আপনাদের নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে আমি ডাটাবেজ দেখবো কোথা থেকে। ওকে, আপনারা কি আমার কথা শুনতেছেন? তো যেহেতু শুনতেছেন, ঠিক আছে শুনেন। আমি আমার আমি কিন্তু এই যে প্রজেক্টটা রান করছি, এই প্রজেক্টটা রানের ফলে আমার কি কি কল হয়েছে আমি সেটা একটু ডিসকাস করে নিই। এই প্রজেক্টটা রান হওয়ার ফলে আমার কোন অ্যাক্টিভিটিটা কল হয়েছে আমাকে আগে বলেন, কোন অ্যাক্টিভিটিটা কল হয়েছে? আমি এই এই অ্যাক্টিভিটি কোনটা কল হয়েছে?
মেইন মেইন অ্যাক্টিভিটি কল হয়েছে। তো মেইন অ্যাক্টিভিটি কল হওয়ার মাধ্যমে আরো কি কি কল হয়েছে সেটা আমরা দেখব। এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে। আমি মেইন অ্যাক্টিভিটি কল করছি, আমার স্ক্রিন মোবাইল স্ক্রিনে আমি দেখতে পারতেছি মেইন অ্যাক্টিভিটি কল হয়েছে। এই মেইন অ্যাক্টিভিটি কল হওয়ার ফলে আমার কি কি কাজ করছে, এই কাজগুলো করছে, রাইট? এই কাজগুলো করলে সে আমাকে একটা অবজেক্ট তৈরি করে দিছে। কোন ক্লাসের? ডাটাবেস হেল্পার ক্লাসের। ওকে, ডাটাবেস হেল্পার ক্লাসে কি কি করছে? ডাটাবেস হেল্পার ক্লাসের অবজেক্ট তৈরি করছে, যেহেতু ডাটাবেস হেল্পার ক্লাসের যত কাজ আছে সে করছে। অর্থাৎ সে প্রথমে এখানে আসছে, প্রোগ্রামটা যখন অনক্রিয়েট মেথডে আসছে আইসা সে এখানে আসছে, এই এসকিউএলআইটে আসছে। আইসা যখন অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করার মানে কি, সে এই ক্লাসটা ঘুরে আসছে, এই যে এসকিউএলআইট হেল্পার ক্লাসটা ঘুরে আসছে। অর্থাৎ এটি এত ফাস্ট কাজ করে যে এটা আমাদের চোখের পলকেও হচ্ছে আমরা বুঝতে পারি না আসলে। এগুলো হচ্ছে আপনার ব্রেন কাজ করাইতে হইবে, যে আপনার ব্রেনটা অত ফাস্ট চলে, প্রোগ্রামগুলো যত ফাস্ট চলে। তো আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে আসলে এখানে, যে যখন একটা প্রোগ্রাম এই অনক্রিয়েট মেথডে আসছে, সে মেন অ্যাক্টিভিটিটাকে সে এটাকে লেআউটে ডিক্লেয়ার করছে, তারপর হচ্ছে এই লাইনে আসছে। যেহেতু জাভা প্রোগ্রামিং মানে হচ্ছে সিকোয়েন্সিয়ালি চলে, এক লাইনের পর এক লাইন যায়। অর্থাৎ প্রথমে এখানে আসছে, তারপর এখানে আসছে, তারপর এই লাইনে 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 আসছে। সে কখনো লাইন ব্রেক করে না, জাভা প্রোগ্রাম কখনো লাইন ব্রেক করবে না, এটা মনে রাখবেন সবসময়। তার মানে কি, সে এগুলো এই কাজগুলো করলো, এই কাজগুলোর মাধ্যমে আমরা কোনটা পাইলাম, এই হ্যালো ওয়ার্ল্ড ভিউটা পাইলাম। তারপরে এই লাইনে গেছে, সে প্রোগ্রামটা অবশ্যই এখানে গেছে, এখানে গিয়ে, তো এখানে যাওয়ার পরে এটা দেখছে যে নতুন একটা ক্লাস। তো এখানে যে যখন দেখছে যে ক্লাস, সে এই ক্লাসেও গেছে, এই ক্লাসে, এই যে এই ক্লাসে গেছে, এই ক্লাসে গিয়ে এই ক্লাসের যত কাজ আছে সে ওই কাজগুলো করছে, যত কাজ আছে সব এই কাজগুলো করছে। কাজগুলো কইরা সে কি করছে, এই এই যে অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে সেই ওই কাজের সব রেজাল্ট গুলো এই অবজেক্টের মধ্যে দিয়ে দিছে। ব্যাপারটা কিন্তু খুবই সেনসিটিভ, এবং হচ্ছে যে আহ, এরকম সেনসিটিভ বিষয় যদি আপনি বুঝেন, আপনার প্রোগ্রামিং করতে আসলে আমার মনে হয় না যে তেমন একটা প্রবলেম হবে। যে কোনো ক্লাসের ক্ষেত্রে, যে কোনো এরকম রুট থেকে যদি আপনি বুঝতে পারেন, আশা করি বুঝতে পারবেন। তো সে এই ক্লাসে চলে গেছে, এই ক্লাসে গিয়ে এই ক্লাসের যতগুলো কাজ আছে, এই ক্লাসে আমি যত কাজ করছি এখানে, এখানে এই যে প্রাইভেট ভেরিয়েবল গুলো লিখলে হচ্ছে, এগুলো সব সে ইনিশিয়াল করছে। এই যে আমি কনস্ট্রাক্টর তৈরি করছি, এই কনস্ট্রাক্টরের মধ্যে সে এগুলো সব চেক করছে, এগুলো সব চেক করছে। সে এই যে আমি এটা হচ্ছে একটা কলব্যাক মেথড অন ক্রিয়েট, এই সে ডাটাবেজও ক্রিয়েট করছে। তারপর হচ্ছে এটা সে যদি আগে থেকে ডাটাবেস ক্রিয়েট করতে থাকে, এই মেথডে গেছে, গিয়ে দেখছে যে যদি আগে থেকে ডাটাবেস ক্রিয়েট করে থাকে, তাহলে সেটা ডিলিট করে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করে দিচ্ছে। ওকে, আর যে না থাকে তাহলে সে প্রথমেই যদি না পায়, তাহলে সে প্রথমেই এটা করে ফেলছে। ওকে, তাহলে তারপরে হচ্ছে আহ সেই মেথডেও গেছে, এই মেথডে গিয়ে দেখছে যে এখানে কি করছে, এটা চাইছে, এই কাজটাও সে করছে। এই কাজটা করার পরে এই সবগুলো রেজাল্ট সব সে পাঠায় দিছে হচ্ছে এটার মধ্যে। এই কাজটা সব আমরা কিন্তু দেখতে পারতেছি যে আসলে এগুলো কল হয় না, এগুলো প্রত্যেকটা জিনিস কল হয়, প্রত্যেকটা লেখা, আমি যতটা কোড লিখি, একটা অক্ষর লেখলে একটা কমা দিলে সেই কমাটা সহ প্রোগ্রামটা পড়ে, একটা মেশিনটা পড়তেছে। এগুলো এত ফাস্ট কাজ করে, যেটা হচ্ছে আমাদের চোখের পলকে আমরা দেখতে পাই যে একটা প্রজেক্ট রান হয়ে গেছে। এই 1 সেকেন্ড লাগছে, সময় লাগছে আমার প্রজেক্টটা রান হইতে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। তো এই 2 সেকেন্ডের মধ্যে সেই কাজগুলো সব করে ফেলছে। এরকম আপনার যদি এই প্রোগ্রামের মধ্যে যদি 100টা ক্লাস থাকে, সেই 100টা ক্লাসই সেই 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে করে ফেলবে। এটা কি বলা হয়, ন্যানো সেকেন্ড। এই ন্যানো সেকেন্ড গতিতে কাজ করে দেখেই আমরা বুঝতে পারি না আসলে যে আহ একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার ন্যানো সেকেন্ড গতিতে কাজ করে, কম্পিউটার ন্যানো সেকেন্ড গতিতে কাজ করে বলেই হচ্ছে আমরা কম্পিউটারের কোনো কাজ আসলে আইডেন্টিফাই করতে পারি না, আইডিয়া করতে পারি না যে এটা কাজ করছে কিনা। ওকে, তো এগুলো এগুলো যে প্রত্যেকটা জিনিস যে কাজ করতেছে, সেগুলো চেক করারও উপায় আছে। এই আমি এরকম চেক করে দিতে পারবো আপনাকে, যে এখানে এই প্রত্যেকটা লাইন কাজ করতেছে, প্রত্যেকটা লাইনে প্রোগ্রামটা গেছে, সেই জিনিসটাও আমি চেক করে দিতে পারবো আপনাকে।
সেটাও সম্ভব। যে আমি বলে দিতে পারবো প্রোগ্রামটা এখন কোন লাইনে আছে, আমি এই লাইনে ধরতে পারবো, এই লাইনে ধরতে পারবো, এই লাইনে ধরতে পারবো, এই লাইনে ধরতে পারবো। সে যে প্রত্যেকটা লাইনে যে প্রোগ্রামটা গেছে এই প্রমাণটাও আমি আপনাকে করে দিতে পারবো। সেই সিস্টেমও আছে, সেই সিস্টেমও জানা আছে এবং সব প্রোগ্রামাররাই জানে এগুলো। তো আপনি যখন আস্তে আস্তে এগুলো ডেভেলপ করতে থাকবেন, এগুলো শিখতে থাকবেন, একদিনে 2 দিনে এগুলো আয়ত্ত করা পসিবল না। ওকে, 1 মাসে 2 মাসে এগুলো আয়ত্ত করা পসিবল না। আসলে এগুলো নিয়ে পড়ে থাকতে হয়, এগুলো নিয়ে লেগে থাকতে হয়, তাহলে হচ্ছে এগুলো শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তাহলে আমি যেটা বললাম, সে এই কাজটা এখানে যখন আমি মেন অ্যাক্টিভিটিটা কল করছি তখন সে এই কাজটা করছে, এই কাজটা গিয়ে এখানে গিয়ে এই কাজগুলো সব আমার করছে, করার পরে সে আমাকে এই ভেরিয়েবলের মধ্যে ডাটাটা দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পরে আমি যখন আবার পুনরায় এটার একটা মেথডও কল করছি, সেই মেথডটার ভিতরেও সে গেছে, সেই ভ্যালুটা নিছে, সরি, সেই ভ্যালুগুলো গেছে, ভ্যালুগুলো নিয়ে সে এখানে গেছে, এখানে গিয়ে এই মেথডে কল করছে, এই মেথডে গিয়ে কল করে দেখে যে এখানে আবার যেটা করছে সেই কাজটা করে দিয়েছে। তার মানে কি, ফলে একটা ভ্যালু কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। ওকে, এই মেথডটার মাধ্যমে আমরা কি করছি, একটা ভ্যালু এই যে ইনসার্ট করছি ডাটাবেজে। কোন ডাটাবেজে, এই যে এসকিউএলআইট ডাটাবেজে কি করছি, একটা টেবিলে একটা ডাটা ইনসার্ট করছি। আমি কি বুঝাতে পারছি? এই ইউজার ইনসার্ট মেথডের মাধ্যমে আমি কি করছি, একটা ডাটাবেজের মধ্যে আমরা একটা টেবিলের মধ্যে, ডাটাবেজের একটা টেবিলের মধ্যে একটা ভ্যালু, একটা র ইনসার্ট করছি। সেই র গুলো ডাটা পাঠাইছি হচ্ছে কোথা থেকে, আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ডাটা পাঠাইছি, ভ্যালু পাঠাইছি। এবং আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে যদি না পাঠাই তাহলে হচ্ছে আমরা ওই ওপেন হেল্পার ক্লাস থেকে সরাসরি ভ্যালু পাঠিয়ে দিতে পারি, কিন্তু এটা তো আসলে প্রপার নিয়ম না। কারণ আমি কি ভ্যালু পাঠাবো, ভ্যালু তো পাঠাইবো যারা ইউজ করবো তারা। তো সেজন্য হচ্ছে এটা আমি আপনাদের বোঝার জন্য এগুলো করছি আসলে, যে রুট লেভেল থেকে যে কিভাবে কাজ করে সেগুলো বোঝার জন্য করছি, আমি ডিরেক্ট উপরে চলে যাই নাই। আমি এই কাজগুলো এখানে রাখবো না, এই কাজগুলো আমি আরো ভাবে দেখাবো, একেবারে রুট হাই লেভেল পর্যন্ত দেখাবো, যে একজন ইউজার থেকে কিভাবে ভ্যালু নিতে হয় সেই পর্যন্ত, এবং সেই প্রত্যেকটা সেক্টর কিভাবে কাজ করে সেই সেক্টরগুলো ভেঙে ভেঙে দেখায় দেবো। ওকে, তাহলে এটাও আমি এখানে রাখবো না। আমি এই যে এখন প্যারামিটার দিয়ে শুরু করছি, তারপর হচ্ছে মডেল দিয়ে শুরু করব, যে প্যারামিটার মাধ্যমে যে আলাদা আলাদা পাঠানো যায়, আমি চাইলে ভ্যালুগুলো আলাদা আলাদা পাঠাইতে পারি, এই ভ্যালুগুলো আবার আলাদা আলাদা না পাঠায় আমি একসাথে পাঠাইতে পারি, একসাথে পাঠাইলেই আমার মডেলের প্রয়োজন। ওকে, তাহলে সেই মডেলটা আমরা তৈরি করে রেখেছি, আমাদের জাস্ট এখন প্রমাণ করার পালা, আর কিছুই না। তাহলে আমি দেখি, এখন আমি দেখলাম যে এই কাজগুলো আমাদের, যদি এর মধ্যে এই মেন অ্যাক্টিভিটির মধ্যে এই জিনিসগুলোতে, এই জায়গাগুলোতে কোনো জায়গায় যদি ইরর থাকতো, যদি ভুল থাকতো, তাহলে আমার এই প্রোগ্রামটা রান করতো না, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসতো না। আমি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? আমার এই প্রোগ্রামে লেখার মধ্যে কোনো ধরনের ভুল নাই বিধায় হচ্ছে এই প্রোগ্রামটা রান হয়েছে। এই প্রোগ্রামটা যে যেগুলো পড়ছে, এখানে গেছে, এই ডাটাবেজে গেছে, এই যে টেবিলে গেছে, এই ক্লাসে গেছে, যখন এই টেবিলে গেছে, যখন এই টেবিলে গেছে, তখন সে এই টেবিলগুলোতে কোনো জায়গায় সে আমার কোনো ধরনের ভুল ধরতে পারে নাই, কোনো ধরনের ভুল খুঁজে পায় নাই। যদি পাইতো কোনো জায়গায় যদি কোনো একটা ভুল থাকতো তাহলে সে প্রোগ্রামটা রানই করতো না। সিম্পল একটা এক্সাম্পল আপনাদের দেখাই, এর প্রমাণটা সিম্পল একটা প্রমাণ দেখাই। আমি ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা ভুল করব, ইচ্ছাকৃত। ওকে, ছোট্ট একটা ভুল করব ইচ্ছাকৃত, দেখবেন প্রোগ্রামটা রান হয় কিনা। আপনারা বলেন কোন লাইনটাতে আমি ভুল করতে পারি, আমি এই ক্লাসে ভুল করব, কারণ এই ক্লাসটা যে কল হয় এটাও প্রমাণ হয়ে যাবে। ওকে, আমি এই ক্লাসের মধ্যেই ভুল করব, তো আমি ভুল করতে চাই এখানে ইচ্ছাকৃত, আপনাদের দেখতে প্রমাণ করতে চাই যেটা হচ্ছে যে আসলে এটা কাজ করে এবং ভুল হইলে প্রোগ্রামটা রান হইতো না। ওকে, সিম্পল একটা ভুল যেটা আমি করি, এখানে
একটা কমা দিই, দেখেন পুরো ক্লাসটা ফুল। এরকম ভুল থাকা অবস্থায় কি প্রোগ্রাম রান করবে? কখনোই পসিবল না সেটা। আচ্ছা, আরো একটা জিনিস, এটা তো গেল, আমি অন্য ধরনের ভুল করবো এবার। প্রোগ্রাম সঠিক থাকবে কিন্তু ভুলটা অন্য ধরনের করব। এটা এক ধরনের ভুল, এটা হচ্ছে পুরো প্রোগ্রামটাই আমার রান করবে না, আমি ইয়েই করতে পারবো না। তো অন্য ধরনের ভুল কি করতে পারি? ওকে, অন্য ধরনের ভুল আমি কি করতে পারি সেটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে এখানে যদি আমি ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাই তাও তো ভুল তো পুরোটাই হয়ে যাবে। দেখেন এখন কি প্রোগ্রামে কোনো ভুল আছে? আমি ইন্টিজার টাইপের কিন্তু ভ্যালু পাঠাইছি ফার্স্ট নেমে, আমি কোনো কোটেশন দেই নাই। খেয়াল করতেছেন আপনারা? আমি কিন্তু আপনার কোনো ধরনের কোটেশন দেয়নি, দ্যাট মিন্স কি এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু, কিন্তু আমার এই ফার্স্ট নেমে কি ধরার কথা? দেখেন আপনারা প্রাইভেট স্টার্টিং ফার্স্ট নেম কি ধরার কথা? এটা স্ট্রিং ধরার কথা, কিন্তু আমি পাঠাচ্ছি কি? আমি পাঠাচ্ছি হচ্ছে ইন্টিজার, আমি পাঠাচ্ছি সরাসরি ভ্যালু পাঠাচ্ছি হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। তাহলে এই ইন্টিজার টাইপের ভ্যালুর জন্য এটা অবশ্যই রোড ধরবে। তাহলে আমি এখন যদি রান করি দেখি প্রোগ্রামটা কি করে। এটা একটা ইরর, দেখো না এখানে কিন্তু প্রোগ্রামে কিন্তু ইরর দেখতে পারতাছি না আমরা, কিন্তু এটা একটা ইরর, এটা একটা ভুল, ডাটাবেস সংক্রান্ত ভুল। হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা, রান হয়েছে দেখছি, রান হয়েছে, কিন্তু এটাকে ও ভ্যালু হিসেবে গণ্য করে নিছে। কেন নিছে এটা আমি জানি না। নেম, নেমই ইউজ করলাম এখানে, এখানে দেই। এখন এখনো সে নিছে, যাই হোক। আমি এখানে পাঠাতে পারি আচ্ছা কি ধরনের ভুল করা যেতে পারে? আচ্ছা এখানে পাইছি, এখানে আমি ছোট্ট একটু চেঞ্জ করি, টেবিলটা ক্রিয়েট হবে না, সেটার জন্য এই এখানে একটা কমা দিয়ে দিই, কমা এখানে নেবে না, এখানে একটা কমা দিয়ে দিলে কমাটা অনেকক্ষণ নেবে না, এরর যাচ্ছে। টেক্সট, এই যে টেক্সট, লাস্ট টেক্সটের আগে আমি একটা কমা দিয়ে দিলাম, মনে রাখবেন এটা, লাস্ট টেক্সটের আগে কি করলাম, আমি একটা কমা দিয়ে দিলাম, এটা একটা এরর, এই কমাটা এখানে দিলে আসলে কাজ করবে না। এবার রান করি, দেখি রান হয় কিনা, দেখি তৈরি করে কিনা। আসলে তৈরি করছে, তো হওয়ার কথা না। আমি প্রজেক্টটা ডিলিট করছি।
আনইনস্টল। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন আমি রান করি। আমার ইমুলেটরটা অফ করে আবার রান করা উচিত, তাহলে হচ্ছে আসলে রান করবে। ইমুলেটরটা আমি কেটে দিলাম। টাস্ক ম্যানেজার, ওই আমার ইমুলেটর রান আছে। ইমুলেটর রান নাই। আচ্ছা, এখন আমি আমার প্রজেক্ট আবার রান করি। ইমুলেটরটা অফ করে দিয়েছি আমি। ইমুলেটরটা আবার রান হচ্ছে। এখন দেখি এটা আসলে কাজ করে কিনা। যদি প্রজেক্ট রান হয় তাহলে ভাববো এটাও কোনো এরর না। আসলে এটাও কোনো এরর ধরছে না। এটা হচ্ছে রান টাইমে কোনো প্রবলেম করছে না। এটা এরর হবে না। অটো ইনক্রিমেন্ট, আচ্ছা আমি এখন দেখি কি করে। ওদের সময় এই যে এরর তো দেখাচ্ছে। এরর দেখাচ্ছে। ফার্স্ট নেম দীপু, লাস্ট নেম সাইন, রাকিব, আইডি এত, ইমেল এত, ফোন নাম্বার এত, ইনসার্ট করতে পারতেছে না। ওকে, তো যাই হোক,
এটা এরর আসতেছে। আমরা এখানে ভ্যালুগুলো সেট করলাম। তো যখন এই প্রোগ্রামটা রান করে তখন হচ্ছে আসলে সবগুলো ক্লাস ঘুরে আসে, সবগুলো জিনিস ঘুরে আসে। ঘুরে আসার পর, ঘুরে আসলো মানে কি, সে আমাকে একটা ডাটাবেস তৈরি করে দিল। এই এখানে এই ক্লাসটাতে যাওয়া মানে হচ্ছে এই ডাটাবেসটা ক্রিয়েট করলো, টেবিলটা ক্রিয়েট করলো এবং এই টেবিলের মধ্যে এই ভ্যালুটাকে ইনসার্ট করে দিল। যখন এই যে এই জায়গাটাতে গেল তখন হচ্ছে সেই ভ্যালুটাকে ইনসার্ট করে দিল। ওকে, তো আমরা এখন বুঝবো কিভাবে যে ভ্যালুটা ইনসার্ট হয়েছে। আমরা বুঝবো কিভাবে ভ্যালুটা ইনসার্ট হয়েছে ডাটাবেসে, আমরা ডাটাবেসটা পাবো কিভাবে, এই প্রশ্নটা হচ্ছে আপনাদের সামনে। যে আমরা এসকিউএলআইট নিয়ে কাজ করলে আমরা ডাটাবেস দেখবো কিভাবে, যে ডাটাবেস যে ভ্যালু ইনসার্ট হয়েছে এটা প্রমাণ করবো কিভাবে, বা এটা দেখবো কিভাবে, বা ডাটাবেস যে ক্রিয়েট হয়েছে সেটা দেখবো কিভাবে। ওকে, তো সেটা দেখার জন্য অ্যান্ড্রয়েডের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নতুন যে সিস্টেম, সেটা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট। ইনস্পেক্ট এলিমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে ডাটাবেসে ভ্যালু আছে কিনা। এটা একটা কাজ, এটাতে এখন নাই, এটা নিশ্চয়ই কোনো একটা কাজ আছে যেটা আমি জানি না। আমি যখন জানবো তখন আবার আপনাদের জানাই দেব। ওকে, মাত্র কিছুদিন হয়েছে আপডেট হয়েছে, আমি এটা এখনো ঘাটাঘাটি করে শেষ করতে পারিনি। তো এটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আপনারা এটা এসকিউএলআইট ডাটাবেস বের করতে পারবেন হচ্ছে ডিভাইস ফাইল এক্সপ্লোরারের মাধ্যমে। ডান পাশে দেখবেন যে ডিভাইস ফাইল এক্সপ্লোরার নামক একটা মেনু আছে। সেই মেনুটাতে ক্লিক করলে আপনারা ডিভাইস ফাইল এক্সপ্লোরার একটা পেয়ে যাবেন। এখানে আপনাদের ইমুলেটরটার মধ্যে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের ডাটা আপনি পেয়ে যাবেন। তবে যেগুলো হচ্ছে এপিকে তৈরি করা সেগুলোর ডাটা আপনি কখনোই পাবেন না। কিন্তু আপনি ডিবাগ মোডে যেগুলো রান করতেছেন, যেই অ্যাপসটা আপনি ডিবাগ মোডে আপনি রান করতেছেন, ওই অ্যাপসটা শুধু আপনি পাবেন, ওই অ্যাপসটার ডাটাটা পাবেন। এছাড়া আদারওয়াইজ অন্য কোনো অ্যাপসের ডাটা আপনি এখান থেকে বের করতে পারবেন না। ওকে, তো এই ভ্যালুটা, এই ডাটাবেসটা আমরা কোথা থেকে পাবো? আপনি যখন এক্সপ্লোরার রান করবেন, ডিভাইস এক্সপ্লোরার, তখন এরকম একটা পাবেন। আমি যদি এটা আবার কেটে দিই, ওকে, আবার ডিভাইস এক্সপ্লোরারে গেলে আপনি এরকম একটা পাবেন, ভিউ পাবেন। এই ভিউটার মধ্যে থেকে আপনি খুঁজবেন যে ডাটা। ওকে, ডাটা, ডাটার মধ্যে থেকে আবারও খুঁজবেন ডাটা। এই ডাটাতে গেলে, দুইবার ডাটাতে গেলে আপনি আপনার এমুলেটরে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসের একটা পেয়ে যাবেন, লিস্ট পেয়ে যাবেন। সবগুলো অ্যাপসের ওই যে ইউআরএলটা, কি জন্য প্রজেক্টে ইউআরএল দিতে হয়, কি জন্য প্রজেক্টে ইউআরএল দিতে হয়, এটা হচ্ছে এটা সেটার প্রমাণ। যে ওই প্রজেক্টের যে ইউআরএল, আমার ইউআরএল হচ্ছে dcrowd-it। দেখেন এই ইমুলেটরে যতগুলো আমার অ্যাপস রান করানো আছে সবগুলো এখানে আছে। dcrowd-it, my share preference, dcrowd-it, my share preference, dcrowd-it, SQL database, dcrowd-it, logging registration, dcrowd-it, navigation, এগুলোই আমার আপাতত রান করা আছে, আর বাকি অ্যাপস এখানে রান করা নাই। তাইলে সবগুলো পেয়ে গেছি আমি। তাহলে হচ্ছে আমার এই বর্তমান আমি যে অ্যাপসটাতে কাজ করতেছি সেটা হচ্ছে SQLite ডাটাবেস। ওকে, তো এই SQLite ডাটাবেসে যাব। সেখানে গিয়ে যদি দেখেন যে এই ডাটাবেস নামক ফোল্ডারটা আছে, তাহলে বুঝবেন আপনার ডাটাবেস তৈরি করা হয়েছে। মনে থাকবে, যদি দেখেন যে ডাটাবেস নামক ফোল্ডারটা রয়েছে তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আপনার ডাটাবেস হয়েছে। এখন এই ডাটাবেসের ভিতরে ঢুকবেন, সেখানে গিয়ে দেখবেন যে এই যে ডিবি স্কেমা, দেখেন আমাদের ডাটাবেসের নাম যেটা দিয়েছিলাম আমরা, সেটা আমরা এখানে আছে কিনা। আমরা আমাদের ডাটাবেসের নাম দিয়েছিলাম কি,
এই দেখেন SQLite ডেমো স্কিমা, SQLite ডেমো ডিবি স্কিমা। এই আমার এই প্রজেক্টের ইউআরএল কি, এই দেখেন এই প্রজেক্টের ইউআরএল হচ্ছে com.dcrowdit.sql database example। এই দেখেন com.dcrowdit.sql database example। তো আমি এটাতে আসি, এখানে, তাই তো, এখানে আসি। তাহলে এখানে যদি থাকি, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাবেস নামক ফোল্ডার তৈরি হয়েছে। আর ডাটাবেস নামক ফোল্ডার আছে, তার মানে কি ডাটাবেস নামক ফোল্ডার আছে মানে SQLite ডাটাবেস তৈরি হয়েছে। ওকে, SQLite ডাটাবেস তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ডাটাবেসটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো। এই ডাটাবেসে যে ভ্যালু আছে, এই যে স্কিমাতে যে ভ্যালু আছে, সেটা আমরা প্রমাণ করব কিভাবে। এই স্কিমাতে ভ্যালু প্রমাণ করার জন্য আপনার এক্সটার্নাল একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে SQLite DB ব্রাউজার। SQLite DB ব্রাউজার, DB ব্রাউজার ফর SQLite, DB ব্রাউজার ফর SQLite। এই এরকম একটা সফটওয়্যার আছে, আমরা যদি দেখাই, এই যে এটার নাম হচ্ছে DB ব্রাউজার ফর SQLite। ওকে, এটা লিখে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, এবং হচ্ছে যে সেখান থেকে ডাউনলোড করে জাস্ট 15-16 MB একটা ফাইল, সেটা ডাউনলোড করে তারপর হচ্ছে ইনস্টল করে নেবেন আপনাদের পিসিতে। তো এখন ওই ডিবি ব্রাউজার দিয়ে কিভাবে এইটাকে অ্যাক্সেস করব, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডাটাবেসটা, এই ডাটাবেসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে, সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ আমি আমার ডেস্কটপে করলাম, আপনি যে কোনো ফোল্ডারে সেভ অ্যাজ করতে পারেন। ওকে, ডেস্কটপে করলাম, আমার আগে থেকে সেভ অ্যাজ করা আছে 5 পর্যন্ত, দেখেন ডাটাবেস 5 পর্যন্ত। আমি এটার নাম দেবো হচ্ছে 6, আমি একটু নামটা চেঞ্জ করে দেবো। ওকে, ফাইল নেম, আচ্ছা আমি এটা করতেছি, ফাইল নেমটা অটোমেটিক যেন আসে। সেভ অ্যাজ ডেস্কটপ, আমি এই যে ডেস্কটপে এখানে আমি 6 দিয়ে দেবো, জাস্ট 6। এখন এটা ওকে দেবো, এটা আমার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডিভাইস ফাইল অ্যাক্সেলারেটর সাকসেসফুলি ডাউনলোডেড ডাটাবেস, ওয়ান ফাইল ফর টোটাল অফ সাইজ এত এত কেবি। ওকে, তো এই ডাটাবেসটা আমার ডাউনলোড হয়ে গেল। তো এই ডাটাবেসটা ডাউনলোড হইলে এই ডাটাবেসটাকে এখন আমি চেক করব। চেক করার জন্য আমার এই সফটওয়্যারটা প্রয়োজন, ডাটাবেসে ভ্যালু আছে কিনা সেটা চেক করার জন্য আমার এই সফটওয়্যারটা প্রয়োজন। সেই জন্য হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই ডাটাবেসটাকে আমি প্রথমে ওপেন করব। আমার যেটা ওপেন আছে ওটা আমি ক্লোজ করে দিই আগে। আমার এখানে একটা ডাটাবেস ওপেন আছে, সেটা আমি ক্লোজ করে দিচ্ছি, ডাটাবেস ক্লোজ। ওকে, এখন কিছু নাই। তো আমি একটা ডাটাবেস ওপেন করব। কোন ডাটাবেস ওপেন করব, আমি যে এইমাত্র যেটা কি করলাম, ডাউনলোড করলাম, এই যে 6 নাম্বার, এই ডাটাবেসটাকে ওপেন করব। ওকে, ওপেন করলে দেখেন এই যে এই ডাটাবেসটাতে আমার একটা ইউজার ইনফো নামক একটা টেবিল আছে। ইউজার ইনফো নামক কি আছে, একটা টেবিল আছে। তো মেটাডাটা টেবিল আছে, স্কেল সিকোয়েন্স টেবিল আছে, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েডের ডিফল্ট। এই দুইটা সবসময় অ্যান্ড্রয়েডের ডিফল্ট থাকবে। এই দুইটার পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার তৈরিকৃত টেবিল। ওকে, তাহলে ইউজার ইনফো হচ্ছে আমাদের টেবিল। এখন ইউজার ইনফোতে ডাটা আছে কিনা, আমরা দেখলাম যে টেবিল ক্রিয়েট হয়েছে। এখন ইউজার ইনফোতে আমার ডাটা আছে কিনা সেটা দেখব। ওকে, সেটা দেখার জন্য আমার হচ্ছে ব্রাউজ ডাটাতে যেতে হবে, ব্রাউজ ডাটা। তা ব্রাউজ ডাটা হলে কোন টেবিল থেকে আমি ব্রাউজ করব সেই টেবিলের নামটা আপনাকে দিতে হবে। আমি হচ্ছে ইউজার ইনফো টেবিল থেকে ডাটা ব্রাউজ করব। আপনারা দেখতে পারতেছেন যে 2 নম্বর আইডি দীপু হোসেন রাকিব 6, আর একটা টেক্সট আছে যেটা হচ্ছে নাল। যেটা নাল কেন, যেটা নাল হচ্ছে, দেখি কেন নাল আসছে। তাহলে এটার আইডি দেখেন, এই যে আইডি হচ্ছে আমি কত পাঠাইছিলাম, এই দেখেন আইডি 2 পাঠাইছিলাম দীপু। এখন আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আবার রান করি, আইডি পাঠাবো 1। ওকে, নাম এখানে দীপু না, নাম হচ্ছে এখানে খাদিজা।
জি খাদিজা। তো এখন আমি আবার পুনরায় রান করি। পুনরায় রান করলে কি দাঁড়াবে, আমি অ্যাপসটাকে পুনরায় রান করলাম। যতবার পরীক্ষা করবেন আপনার ওই ডাটাবেজে কিন্তু ডাটা কিন্তু ওইটা যেটা ডাউনলোড করছেন তার মানে কি ওইটা শেষ, ওইটা ওখানে ফিনিশ। তো আবারও আপনাকে নতুন করে ডাটাবেজ কি করতে হবে, ডাউনলোড করতে হবে। এবার দেখি আমি চেঞ্জ হয়েছে কিনা ভ্যালুটা, আবার ডাউনলোড করলাম। খাদিজা, সকালবেলা আপনি একটা কোশ্চেন করছিলেন ভাই, আপনি কি করেন? খাদিজা শুনতেছেন আমাকে? কোশ্চেন করছিলেন যে আমি এই কাজটা, ঠিক এই কাজটা যখন করছিলাম তখনই আপনি কোশ্চেনটা করছিলেন যে ভাই আপনি কি করতেছেন। তো এই কাজটাই আমি বারবার ডাউনলোড করে চেক করতেছিলাম আমার ডাটাবেজে ভ্যালুটা যাচ্ছিল কিনা, কারণ আমার তো বুঝে দিতে হবে আপনাদের। ওকে, তো আবারও আমি ডাউনলোড করলাম। আবারও ডাউনলোড করলে আবারও চেক করবো আমি। যে এখন আবারও চেক করবো আমি, এটাকে আবারও ক্লোজ করে দিলাম। আমি আবারও ওপেন করলাম, 7 নম্বরে চলে যাব আমি। 7 নম্বর ওপেন করলাম। ওকে, আমি ব্রাউজ করব কোনটাকে, দেখি ইউজার ইনফোকে। দেখেন কয়টা বিল হয়েছে, কয়টা হয়েছে, 2টা হয়েছে না? তার মানে কি আমি যতবার রান করব ততবারই 2টা হবে। এই আমি রান একবারই করব, কিন্তু আমি এই কাজটাই করব ক্লিকের মাধ্যমে। আমি যখন একটা বাটনে ক্লিক করব, যতবার বাটনে ক্লিক করব ততবারই ডাটা ইনসার্ট হবে। আমরা যেটা সাধারণত দেখতে পাই, আমি যদি কোনো একটা ভ্যালু সেট করি, আমরা ফ্রন্ট এন্ড থেকে যে কোনো ইয়েতে অ্যাপস এর মধ্যে দেখবেন যে আপনার সেভ সেভ নামক একটা বাটন থাকে, সেভ ইউর ইনফরমেশন, সাবমিট, তাই না, বাটন থাকে না? ওই বাটনে যখন ক্লিক করবে তখন এখানে এরকম ভ্যালু বাড়তে থাকবে, এই ডাটাবেজে ভ্যালু আসতে থাকবে। ওকে, আমি যদি এখন আরেকটা ভ্যালু ইনসার্ট করি, আমি দেখবেন আমি 3 নাম্বার দেব। আমি যদি 3 নাম্বার দেই, আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করবো হচ্ছে অন্য আরেকটা সিস্টেমে। আপনারা কি আরেকটু ধৈর্য ধরতে পারবেন? মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে? 29% তো অনেক, 2 দিন যাবো গা। ও আচ্ছা, তাই যদি 5 মিনিট বললেন আমাকে, যদি 5 মিনিটে বুঝালে বুঝে যান তাহলে সমস্যা নাই, আমি 5 মিনিট করে বুঝাবো। তাহলে তো আমি 5 মিনিট শেষ করে দিতে পারি, তাহলে তো আমার আরো ভালো। আমি খুব সহজে সিম্পল বুঝে শেষ করে দিতে পারি, আপনারা যদি অনেক ভালো বুঝতে পারেন নো প্রবলেম আমার। আচ্ছা, বাকিটুকু কাজ কাজ কালকে বুঝালে আসলে এই যে এখন যে সিকোয়েন্সটা আছেন আপনারা, এই সিকোয়েন্সটা এই যে এখন এখন থেকে কালকে যে সময়টা, এই সময়ের ভিতরে আপনারা খাইয়া ফেলবেন। আবারও প্রথম থেকে সিকোয়েন্সটা আনতে হবে আমাকে, বুঝে গেছে? ধরেন একটা যে আহ বোঝানোর মতো বা বোঝার মতো একটা টেন্ডেন্সি তৈরি করা, বোঝার অনেক কষ্টের ব্যাপার। আপনাকে যখন একটা টেন্ডেন্সি হয়ে যাবে তখন আপনাকে যা বোঝাতে থাকবে তাই বুঝতে থাকবেন। এখন যদি আমি পুরোটা বুঝিয়ে দিই দেন হচ্ছে আপনার এটা পুরোটা একবার সিকোয়েন্স একটা মনে থাকবে। বাট আমি যে কালকে বুঝাই আপনার, এই যে এই যে সময়টা যাবে এর মধ্যে, এই সময়টার মধ্যে আপনি পুরোটা আবারও খেয়ে ফেলবেন। বুঝে গেছে? তো আমি সিম্পল একটু জিনিস দেখাবো এখানে করতে বেশিক্ষণ লাগবে না। আমি একটু অন্যভাবে দেখাবো। আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করব, সেটা হচ্ছে যে যেখানে এখানে ইনসার্ট মেথডটা আছে, আমরা সেই ইনসার্ট মেথডটার মধ্যে আমরা আমাদের যে ইউজার মডেলটা, এই মডেলের মাধ্যমে আমি ডাটা পাঠাবো সেইটা। আমি তো এখানে স্ট্যাটিক দিতেছি না, স্ট্যাটিক আমি
দুইটা কাজ কিন্তু আমি একসাথে দেখা দিচ্ছি। আমি চাইলে মেইন মেথড থেকে সরাসরি ভ্যালু পাঠাইতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে প্যারামিটার সেট করে, ওই মেথডের মধ্যে প্যারামিটার সেট করে। তাহলে আপনারা এটা বুঝলেন যে আমি যদি 6টা প্যারামিটার এখানে সেট করতাম, তাহলে আমাকে এই ভ্যালুগুলো এখানে স্ট্যাটিক দেওয়া লাগতো না। দেওয়া লাগতো? এই এখানে যে ভেরিয়েবল এই ভেরিয়েবলগুলো এখানে যে 6টা ভেরিয়েবল আমি কল করে দিতাম, ওই ভেরিয়েবলগুলো এখানে দিয়ে দিলেই এই ভেরিয়েবলগুলোর জন্য আবার আমাকে কোথায় পাঠাইতে হবে? আমি যেখান থেকে কল করছি, এই যে মেইন মেথড থেকে, দেখেন দুইটা ভেরিয়েবল আর দুইটা প্যারামিটার দিয়েছে, আমি দুইটা প্যারামিটারের ভ্যালু কিন্তু আমাকে এখান থেকে পাঠাইতে হয়েছে, তাই না? তো দুইটা প্যারামিটার ভ্যালু কিন্তু আমাকে এখান থেকে পাঠাইতে হয়েছে। অর্থাৎ আমি প্যারামিটার সেট করার উদ্দেশ্য হচ্ছে এটাই। প্যারামিটার আমরা কেন সেট করব? প্যারামিটার সেট করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি জানি না ইউজার কি ভ্যালু দিবে, কিন্তু আমার কাজটা কি তাই আমি বন্ধ রাখবো? আমার কাজ কিন্তু বন্ধ রাখতে পারবো না। আমি অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমার কাজ কিন্তু বন্ধ রাখতে পারবো না। আমার কাজ কিন্তু আমার নিয়ে কাজ করতে হবে। তো আমি এইটুকু জানতে পারি, আমি ইউজারের কাছ থেকে কি নেব সেটা আমি আন্দাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমি ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং ভ্যালু নেব, আমি ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার ভ্যালু নেব। সেই জন্য আমি ভেরিয়েবল, আমার আমার সম্পদ এটাই, একজন ডেভেলপারের সম্পদ ওইটাই, ভেরিয়েবল। আপনি ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল নিয়ে কাজ করে ফেলবেন। সেই ভেরিয়েবলগুলো আপনি আবার পাঠিয়ে দিবেন ইউজারের কাছে, যে আমি ভেরিয়েবল আপনাকে পাঠিয়ে দিচ্ছি, সেই ভেরিয়েবলের মধ্যে আপনি ভ্যালু দেন। আপনি যে ভ্যালু দিবেন ওই ভ্যালু এটা আপনার নিয়ে নেবে। বুঝাইতে পারছি আমি? একজন ডেভেলপারের সম্পদ হচ্ছে ভেরিয়েবল। আপনি জাস্ট ভেরিয়েবল পাঠাইবেন তাকে, ইউজারের কাছ থেকে আপনার ইউজারের পর্যন্ত আপনি ভেরিয়েবল নিয়ে পৌঁছাইবেন। আপনার কাজই এটা। আপনার কাজ স্ট্যাটিক ভ্যালু দেওয়া না। আপনি কোনো কাজই এই স্ট্যাটিক ভ্যালু দিলে মানে কি, সেটা শুধু আপনিই চেঞ্জ করতে পারেন না, আপনিই সবকিছু করতে পারেন না। তো আপনার একটা অ্যাপসের উদ্দেশ্য কি আপনিই সবকিছু করবেন? একটা অ্যাপসের উদ্দেশ্য হচ্ছে ইউজার সবকিছু করবে, আপনি সিকোয়েন্স দেখায় দিবেন। সেই জন্য হচ্ছে ডেভেলপারদের কাজ হচ্ছে ভেরিয়েবল নিয়ে কাজ করা, সবসময় ভেরিয়েবল কাজ করবেন। তো এই আমি চাইলে এই এখানে 6টা ভ্যালুই আমি 6টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে 6টাই আমি পাস করতে পারতাম এখানে। সেই কাজটাও আমি এখন চাইলে দেখাতে পারি। ওকে, তো সেটা আমি দেখাবো না, আশা করি বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা। তো এই কাজটা আমি এখানে দেখাবো না। আমি এখন যেটা দেখাবো, মডেলের মাধ্যমে কিভাবে ভ্যালুটা পাঠাবো। ওকে, মডেলের মধ্যে কি আমাদের এই ভেরিয়েবল গুলো নাই? মডেলের মধ্যে আমাদের কয়টা ভেরিয়েবল আছে? 6টা ভেরিয়েবল আছে। তার মানে কি, মডেলের মাধ্যমে আমি মডেলটা কেন তৈরি করছি? মডেলটা তৈরি করা হয়েছে যে ওই ডাটাবেজে আমি ভ্যালু পাঠাবো, এবং এই ভেরিয়েবল গুলো সেই জন্যই নেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। সেজন্য মডেল তৈরি করা হয়। একটা টেবিলে যতটা কলাম থাকে ততটা কলামের ভেরিয়েবল নিয়ে মডেল তৈরি করা হয়। তাহলে এই মডেলের মাধ্যমে কিভাবে আমরা ভ্যালু পাঠাইতে পারি, সেই জিনিসটা হচ্ছে এখন দেখবো। ওকে, একটু মনোযোগী হবেন, অন্যথায় বুঝতে পারবেন না। তো মডেলের মাধ্যমে ভ্যালু পাঠাইতে হলে আপনাকে প্যারামিটার হিসেবে ওই মডেলটাকে সেট করতে হবে। প্রথম কথা যেটা, প্যারামিটার হিসেবে ওই মডেলটাকে, প্যারামিটার হিসেবে আমরা ক্লাস টাইপের ভেরিয়েবল পাঠাইতে পারি না? ইউজার ইনফো। ওকে, ওই ক্লাস টাইপের একটা ভেরিয়েবল পাঠাইতে হবে, যেই মডেলে আপনি যে মডেলের মাধ্যমে ডাটা সেট করতে চাচ্ছেন সেই ক্লাস টাইপের একটা ভেরিয়েবল আপনাকে পাঠাইতে হবে। আমি পাঠিয়ে দিলাম একটা প্যারামিটার। ওকে, প্রথম প্রশ্ন যে আমি ওই ক্লাস টাইপের কি পাঠালাম, একটা ভেরিয়েবল পাঠিয়ে দিলাম। এখন এই ক্লাসের মধ্যে যে ভ্যালুগুলো আছে, যেই ইয়াগুলো ভেরিয়েবলগুলো আছে, সেই ভেরিয়েবলগুলোকে আমি কল করব। কিভাবে কল করব সেটা একটু দেখেন, এটা ইম্পর্টেন্ট বিষয়। ইউজার মডেল ডট গেট আইডি, আমি প্রথম আইডি নেব না, ইউআইডি, আমাদের একটা ইউআইডি আছে, গেট ইউআইডি। এই গেট ইউআইডির মাধ্যমে আমি কি পেলাম, এটা কোথা থেকে পাইলাম দেখেন, ইউজারের ইনফোর ভিতরে, ইউজার ইনফো মডেলের ভিতরে গেট ইউআইডি আছে কিনা, এই দেখেন গেট ইউআইডি নামক একটা মেথড আছে। এই মেথডটা আমরা কিভাবে তৈরি করেছিলাম? অটো তৈরি করেছিলাম। ওকে, তাহলে এগুলো করতে তো বেশি সময় লাগবে না আমাদের, কিন্তু প্রসেসটা বুঝতে হবে। তাহলে আমি এটা কি করলাম, ইউজার ইনফো মডেল, এই যে ভেরিয়েবল নিলাম, আমি কিন্তু শুধু এই ভেরিয়েবলটাই এখন ইউজ করব, আর কোনো ভেরিয়েবল ইউজ করব না। তো এই ভেরিয়েবল ডট, এই ভেরিয়েবলের একটা মেথড, সবগুলোর ক্ষেত্রে এরকম, ইউজার ইনফো মডেল ডট ফার্স্ট নেম, গেট ফার্স্ট নেম। আমি এখানেও সেম জিনিস করব, ইউজার ইনফো ডট মডেল
ডট লাস্ট নেম। ওকে, আমি এখানেও সেম জিনিস করব, আশা করি বুঝতে পারতেছেন। সেম একই জিনিস, ইউজার ইনফো মডেল ডট গেট ইমেল, ইউজার ইনফো মডেল ডট পাসওয়ার্ড, আমরা নেব হচ্ছে গেট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা তুলে নিলাম, আমরা এবার ফোন নাম্বারটা নিয়ে নেব। ইউজার ইনফো মডেল ডট গেট ফোন নাম্বার। আমাদের ইনসার্টের কাজ শেষ, আমাদের এই হেল্পারের কাজ শেষ। হেল্পারে আমরা এই কাজটা করব সবসময়, আর আমরা এইভাবেই সবসময় কাজ করব সারা জীবন। মডেলের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো। তো এখন বুঝতে পারছেন যে মডেলের মাধ্যমে ডাটা কিভাবে পাঠাতে হবে। ওকে, আমরা কি বুঝতে পারছি? এখন তাহলে আমি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, খুব লক্ষণীয় বিষয়। যেটা হচ্ছে আমরা ওই সময় যেই প্যারামিটারগুলো পাঠাইছিলাম সেই প্যারামিটারগুলো ছিল হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, স্ট্রিং অথবা ইন্টিজার। এখন যে প্যারামিটারটা পাঠাইছি সেই প্যারামিটারটা কিন্তু ক্লাস ডাটা টাইপ, তাই তো? ক্লাস ডাটা টাইপ। ওকে, তো এই ক্লাস ডাটা টাইপটাকে আমাদের এখন প্যারামিটার হিসেবে এই ক্লাসটাকে পাঠাতে হবে। আমি যখন এই মেথডটাকে কল করব, এই ইনসার্ট ইনফো মেথডটাকে কল করব, তখন আমাকে এই ক্লাসটা পাঠাতে হবে। আমি তো এখন আর ওই ভেরিয়েবল পাঠাতে পারবো না। আমার এই, আমি মেন মেথডে যাচ্ছি, মেন মেথডে এই দেখেন এখন ভুল ধরে রয়েছে। মেন মেথডে কি ধরছে? ভুল ধরে আছে, যে সে এই যে ভেরিয়েবল কিন্তু নেয় নাই সে। এটাই হচ্ছে খেলা। এই জিনিসগুলো যারা বুঝবে ভালো, তারাই প্রোগ্রাম করতে পারবে আসলে। আপনি শুধু এই একটা জায়গা বুঝেন, আপনি হাজার হাজার সফটওয়্যার তৈরি করতে পারবেন। বুঝে গেছে? খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো সফটওয়্যার তৈরির ক্ষেত্রে, ডাইনামিক সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে, এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হয়। এরকম ডিটেলস বোঝানো খুব কম টিউটোরিয়ালই পাবেন, কারণ আমি অনেক অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবে। আচ্ছা, যাই হোক, আমি এখন কি পাঠাতে পারতেছি না, ভেরিয়েবল পাঠাতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমি ডাটাবেজ হ্যান্ডেলে আমি কি পাঠাইছি, এটা প্যারামিটার হিসেবে সেট করছি একটা ক্লাস। তাহলে আমাকে ক্লাসই পাঠাইতে হইব, একটা ক্লাসের অবজেক্ট পাঠাইতে হইব। তাই ক্লাসের অবজেক্ট পাঠাইলে, অর্থাৎ যেটাকে বলা হয় অবজেক্ট টাইপ, এই অবজেক্ট পাঠাতে হবে আমাকে এখন। তাহলে অবজেক্ট আমি কোথায় পাবো? অবজেক্ট, তাহলে ওই ক্লাসটা লাগবে। তো আমরা যে কোনো ক্লাসের অবজেক্ট যে কোনো ক্লাসেই তো তৈরি করতে পারি, পারি না? যদি সেটা পাবলিক হয়ে থাকে, পারি কি না? কথা বলবেন, কথা বলবেন। খাদিজা তো জানেন না লিস্ট, কারণ সবগুলো হচ্ছে ক্লাস কিভাবে, জাভার ক্লাস সবগুলো আপনি করছেন, এবং হচ্ছে যে জাভার ক্লাস সবগুলোই মোটামুটি ভালোই বুঝেছেন। তো ইনহেরিটেন্স কিভাবে করতে হয়, বা কনস্ট্রাক্টর কিভাবে কল করতে হয়, বা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস কিভাবে কল করতে হয়, সেগুলো অবশ্যই ভালো বুঝেন। অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, তো আমরা এটা জানি যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের, যে কোনো ক্লাস থেকে যে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়। তো এখানে যেহেতু একটা অবজেক্ট টাইপের ভেরিয়েবল চাইছে, একটা আর্গুমেন্ট চাইছে যে অবজেক্ট টাইপের ভেরিয়েবল পাঠাইতে হবে, এটা এখানে একটা লিখে দিচ্ছি। আমি যখন এখানে ধরছি কি বলছে, এক্সপেক্টেড আর্গুমেন্ট 1 বাট 0 পাইছে, সেই আর্গুমেন্টটা কি টাইপের হবে? এই দেখেন ইউজার ইনফো নাল, এখানে কি চাইছে আমাকে, যে ইউজার মডেল পাঠাইতে বলছে, বইলা দিছে। আপনি এখানে ধরলেই বুঝতে পারবেন এররটাতে, যে এখানে ইউজার মডেল আমাকে একটা পাঠাইতে বলছে। তো ইউজার মডেলের অবজেক্ট তৈরি করতে হবে আমাকে এখানে, অন্যথায় আমি ইউজার মডেলকে কল করতে পারবো না। একটা ক্লাস থেকে যদি আরেকটা ক্লাসকে অ্যাক্সেস করতে হয়, তাহলে ইউজার মডেলকে কল করতে হয়। এখন ইউজার মডেলকে আমি যখন অবজেক্ট তৈরি করবো, তখন আবার আরেকটা খেলা দেখবেন। দেখেন আমি ইউজার মডেলের অবজেক্ট তৈরি করতেছি, ইউজার মডেলের অবজেক্ট তৈরি করতে হলে আমাকে কি করতে হইব, ইউজার মডেলের একটা ভেরিয়েবল নিতে হইব। তাহলে সেটা নিয়ে নিলাম, ইউজার মডেল, ইউজার মডেল, এটাকে নিউ দিয়ে আমরা অবজেক্ট তৈরি করব, নিউ ইউজার মডেল।
কিভাবে অবজেক্ট তৈরি করতে হয় সেটা আমরা জানি। এখন আবার একটা ভেজাল হয়েছে, যখন আমি ইউজার মডেল ভেরিয়েবল তৈরি করতে যাচ্ছি অবজেক্ট, তখন আবার সে আমাকে এখানেও আবার প্যারামিটার চাইতেছে, বলতেছে এখানে 6টা প্যারামিটার দিতে হবে আপনাকে। কেন চাইছে এটা বলতে পারবেন? এই দেখেন আমি এখানে বলে দিয়েছি যে ইউজার মডেল যখন ক্লাসটা কেউ কল করবে তখন একটা কনস্ট্রাক্টর কল হবে, এবং ওই কনস্ট্রাক্টরের মধ্যে আমি, এটা হচ্ছে কনস্ট্রাক্টর হচ্ছে যে কোনো ক্লাসের অবজেক্ট যখন তৈরি করেন তখন একটা কনস্ট্রাক্টর তৈরি হয়। আপনি যদি কনস্ট্রাক্টর তৈরি করা নাও থাকতো তাও একটা কনস্ট্রাক্টর তৈরি হইতো এবং একটা কনস্ট্রাক্টর কল হইতো, সেটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা বলা হয়। কনস্ট্রাক্টর কয় প্রকার সেটা আমরা জাভাতে পড়েছি, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর। তো যদি ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর করা থাকে তাহলে আর ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয় না, আর যদি ইউজার ডিফাইন্ড কনস্ট্রাক্টর তৈরি করা না থাকে তাহলে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হয়, সেটা হচ্ছে একটা ফাঁকা কনস্ট্রাক্টর, সেখানে কোনো প্যারামিটার পাস করতে হয় না। ওকে, তো আমি এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করে রেখেছি, তার মানে কি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি এখানে ভ্যালুগুলো পাঠাবো। তো আমি যদি এখানে ভ্যালুগুলো পাঠাই তাহলে হচ্ছে এই ভ্যালুগুলো আবার কোথায় চলে যাবে, দেখেন এই ভ্যালুগুলো কিন্তু আমি এখানে এই যে ইউজার মডেলে কাজ করেছি যে এখানে এখানে চলে যাবে, এটা হচ্ছে এই যে ডিবি হেল্পার ক্লাসে চলে যাবে। আমি যখন এখানে এই ভ্যালুগুলো পাঠাবো, এই যে কনস্ট্রাক্টরে যখন ভ্যালুগুলো পাঠাবো তখন এই ভ্যালুগুলো আলটিমেটলি কোথায় চলে যাবে, ইউজার হেল্পারে চলে যাবে, এবং ইউজার ডাটাবেস হেল্পারে চলে যাবে। ডাটাবেস হেল্পারে চলে গেলে সে এখানে গিয়ে ওই যে ইয়াতে সেট করে দিবে, ডাটাবেস সেট করে দিবে। তার মানে কি কোথা থেকে কোথায় লিঙ্ক, অর্থাৎ এই যে একটা পেজ, এই পেজগুলো ভাঙিয়া বোঝাটা আসলে খুব টাফ। আপনি কাজ করতে পারবেন সারা জীবন কিন্তু এরকম পেজ ভাঙিয়া বোঝানোটা পাবেন না কোথাও, আমি এইটুকু শিওর। আপনাদের লাইফে আপনারা হয়তো অনেক কাজ করবেন, আপনার আপনি পাবেন না এটা আসলে। হুম, এরকম একটা প্রোগ্রাম ডিটেলস বলাটা প্রোগ্রাম খুব কম পাবেন আমার বিশ্বাস যেটা, কারণ আমি প্রায় 3 বছর 3 বছর হয়েছে আমি এই লাইনে আছি, এই প্রোগ্রামিং লাইনে। সেখানে এই 3 বছর আমি যথেষ্ট পরিমাণ ভিডিও দেখেছি, যথেষ্ট পরিমাণ টিউটোরিয়াল দেখেছি, যথেষ্ট পরিমাণ স্ট্যাক ওভারফ্লো ঘেটেছি। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে ইউরোর সংক্রান্ত যত যত প্রকার ইরোর আছে সব ইরোরের সলিউশন আপনি স্ট্যাক ওভারফ্লোতে পেয়ে যাবেন। সেই স্ট্যাক ওভারফ্লো আমি অসংখ্য অসংখ্য ঘেটেছি, প্লাস হচ্ছে যে গুগল, প্লাস হচ্ছে যে ইউটিউব, আমি অসংখ্য টিউটোরিয়াল পেয়েছি, কিন্তু এরকম আসলে স্পেসিফিক প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা খুব কমই করতে দেখেছি, পাইনি। আপনারাও খুঁজবেন, ট্রাই করবেন, পাইলে ভালো। ওকে, তো সেই জন্যই বলতেছি যে একটু বুঝেন, বোঝার চেষ্টা করেন, এই বোঝাটা আপনাদের সারা জীবনের জন্য কাজে লাগবে আমি মনে করি, যদি এই লাইনে থাকেন সারা জীবনের জন্য। কনস্ট্রাক্টর কোথায়, মডেল কোথায়, ইউজার মডেল কেন আমরা ব্যবহার করি, ওকে, এই জিনিসগুলো আসলে বোঝাটা অনেকটা নিজে নিজে বুঝতে গেলে অনেক সময় লাগে, আমার যেমন 3 বছর লাগছে আপনাদের এরকম 3 বছর লাগবে নিজে নিজে বুঝতে গেলে। তো এগুলো অনেক কষ্টে আসলে শিখেছি, অনেক অনেক চর্চা করার পরে হচ্ছে এগুলো বুঝতে পেরেছি নিজে নিজে, কোনো টিচার ছাড়া, উইদাউট কোনো টিচার ছাড়া। আমাদের টিচাররা এত এরকম বোঝায় নাই, বা কারো কোনো টিচারের হেল্প ছাড়া হচ্ছে এগুলো আসলে ঘাটতে ঘাটতে ঘাটাঘাটি করতে করতে বুঝতে পারছি, এই পর্যায়ে আসছি যে এরকম বোঝানোর ক্ষমতাটা আসলে পেয়েছি। নিজে বুঝলে তারপর হচ্ছে অন্যকে বোঝানো যায়, এটাই স্বাভাবিক। আমি যদি না বুঝতাম, আমি যদি না জানতাম যে এই ব্যাপারগুলো এখানে ঘটতেছে, তাহলে আপনাদের এরকম কিন্তু ভেঙে বোঝানো পসিবল হইতো না। আমিও ওই তাদের মতোই কপি পেস্ট করে তারপর বলে দিতাম যে এটা এমনি এমনি হয়ে গেছে, এটা এই কাজটা আমি হয়তো বা 10 মিনিটে 15 মিনিটে করা দিতে পারতাম। তো আপনারা বিরক্ত হবেন না, কিন্তু হচ্ছে যে এগুলো বুঝার বিষয় দেখেই আমি আসলে বুঝাচ্ছি। এগুলো একটা জায়গায় যদি আপনি বুঝে যান তাহলে হচ্ছে সব যত ক্লাস আছে, যত মেথড আছে, পুরো একটা এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশনই আপনি তৈরি করতে পারবেন, আমার সেটা বিশ্বাস, এই ব্যাপারগুলো বুঝতে পারলে। তাহলে হচ্ছে, তাহলে দেখেন ইউজার মডেল, এই দেখেন আমি এখানে মেইন মেথডে আমি যেখানে ছিলাম, আমি যখন ইউজার মডেলের অবজেক্ট তৈরি করতেছি তখন আবার আমাকে সে এখানে ভ্যালু চাচ্ছে যে 6টা ভ্যালু আপনাকে দিতে হবে, 6টা প্যারামিটার আপনাকে দিতে হবে, এই যে টাইপের আমি এখানে ধরছি। আর এই 6টা প্যারামিটার আপনি যখন পাঠাবেন, 6টা ভ্যালু যখন আপনি পাঠাবেন, এই ভ্যালুগুলো কোথায় যাবে, এই ভ্যালুগুলো এখানে যাবে। ওকে, এই যে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে এই ভ্যালুগুলো
এই জায়গায় যাবে। ও সরি, তো এই ভ্যালুগুলো কোথায় যাবে? এই ভেরিয়েবলগুলোতে যাবে। এই ভেরিয়েবলগুলো নিয়ে আমি কাজ করছি। এই ভেরিয়েবলগুলো নিয়ে দেখেন আমি গ্যাটার সেটার মেথড তৈরি করছি। এখন এই গ্যাটার সেটার মেথডগুলো কি কি আমি অ্যাপ্লাই করি নাই? এই গ্যাটার সেটার মেথডগুলো আমি অ্যাপ্লাই করেছি। দেখেন এই যে এখানে ইউজার মডেল, এই ভেরিয়েবল নিয়ে যখন কাজ করছি আমি, এই যে গেট ফার্স্ট নেম, গেট ইউজার আইডি, গেট পাসওয়ার্ড, তার মানে কি আমি ওই গ্যাটার সেটার মেথডগুলোকে কাজে লাগাইছি। তার মানে আলটিমেটলি আমার যখন এই এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি যখন ভ্যালুগুলো পাঠাবো, সে এখানে ইনিশিয়াল করে দিবে, এই ভ্যারিয়েবলগুলো নিয়ে নিয়ে আসবে, এই ভ্যারিয়েবলগুলো নিয়ে আসে এই এখানে সেট করে দেবে। এই যে রিটার্ন করতেছে, রিটার্ন মানে এখান থেকে আমি ওই ভ্যালুটা পেয়ে যাব, যে ভ্যালুটা আমি পাঠাচ্ছি সেই ভ্যালুটা কি করবে, পেয়ে যাব। তো সেই ভ্যালুটা পেয়ে গেলে তো এই ভ্যালুটা আবার যাচ্ছে কোথায়? দেখেন যখন আমি এই ভ্যালুটা পেয়ে যাব তখন আমি এই ভ্যালুটা যেখান থেকে ইউজ করতেছি, এই ভ্যালুটা আমি এই ভ্যালুটার এখান থেকে তুইলা কোথায় পাঠাচ্ছি? এটা একটা ভ্যালু না এখানে? এই যে পুটের মধ্যে অর্থাৎ ম্যাপের মধ্যে আমরা একটা কে পাঠাই, একটা ভ্যালু পাঠাই, তার মানে কি এটা আলটিমেটলি একটা ভ্যালু, রাইট? আলটিমেটলি একটা ভ্যালু। এই ভ্যালুটাকে আমি আরো একটা সিস্টেমে ব্যবহার করতে পারতাম। সেটা হচ্ছে এই দেখেন আমি এখানে আপনাদের একটা স্ট্রিং টাইপ নেব, জাস্ট স্ট্রিং, STRING, স্ট্রিং একটা ভেরিয়েবল নেব, নেম, নেম, ওকে। এই ভ্যালুটা আমি এখান থেকে করব না, এই ভ্যালুটা আমি এই যে এটা কন্ট্রোল এক্স, এটা আমি কেটে দিলাম, অন্য একটা সিস্টেমে আপনাদের দেখাচ্ছি ভেরিয়েবল যে কত কাজে লাগে। এটা দিলাম, ওকে। আমি চাইলে এই মেথডেও করতে পারি, আমি এখানে ভ্যালু পাঠিয়ে দিলাম। এবার তো আর স্পষ্ট হয়ে গেল ধারণাটা, যে ওইভাবে যে করতে হবে এরকম না। দেখেন এখনো ভ্যালুটা কিন্তু এরর ধরে নেই আমাকে, এখনো কিন্তু একই কাজ করবে। তো এই ইউজার ইনফো মডেল এখানে সরাসরি দেওয়া যে কথা, আমি ইউজার ইনফো মডেলটাকে কোথায় রাখলাম, একটা ভেরিয়েবলে রাখলাম, সেই ভেরিয়েবলটাকে কল করলাম। তো অযথা বেশি ভেরিয়েবল তৈরি করলে মেমোরি বেশি খায়, সেটা আমরা জানি, সেই জন্য হচ্ছে অযথা আমাদের ভেরিয়েবল প্রয়োজন নেই, সেই জন্য আমরা এখানে সরাসরি লিখে দিলাম। আমাদের তো সিম্পল কাজই, আমরা সরাসরি এখানে লিখে দিলাম, আমরা বারবার এখানে তুলবো আবার এখান থেকে এখানে লিখবো, একটু ঝামেলা বেশি হয়ে যায় না? সেই জন্য আমরা চাইলে এভাবেও করতে পারি, সবগুলো ভেরিয়েবল এখানে তুলে তারপরে আসলে এগুলো ঝামেলা বেশি হয়ে যায়, এভাবেও কাজ করবে। তো আমি এটা করছি না, কিন্তু হচ্ছে আমি এখানে যেটা করব, কন্ট্রোল সি, এখানে আমি এটাই রাখবো, ওকে। তো আমার এটা প্রয়োজন নেই আসলে, এটা হচ্ছে অযথা কাজ, কাজ বাড়ানো আর কি যেটাকে বলা হয়। তো সেই কাজটা আমি বাড়াতে চাচ্ছি না। চাইলে এটা এখানে আমরা, তাহলে আমরা ওই যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে ভ্যালুটা পাইলাম, এটা যখন কনস্ট্রাক্টর করলাম, কনস্ট্রাক্টর এখানে যে কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালুটা আমি পাঠাবো, পাঠানোর পরে সে যাবে কোথায়, সে যাবে হচ্ছে ইউজার মডেলে, ইউজার মডেল গিয়ে বাকিগুলোতে সেট করে দেয়, সেট করলে আমি যখন এগুলোকে আবার ইউজ করব, আমি এখান থেকে ইউজ করেছি, ইউজ করলে এই ভ্যালুটা আলটিমেটলি চলে যাচ্ছে আমাদের টেবিলের যে কলাম নেম, সেই কলাম নেমে চলে যাচ্ছে, আর কলাম নেমে চলে গিয়ে একটা করে ভ্যালু সেট হচ্ছে কোথায়, টেবিলে, এবং টেবিলে কলামে, এবং সেই কলামটা আলটিমেটলি ইনসার্ট হয়ে যাচ্ছে আমাদের ডাটাবেজে। তাহলে ভ্যালু কিন্তু আমি পাইছি, কোনো না কোনো ভাবে পাইছি আমি, কিন্তু দেখেন আমি সরাসরি এখান থেকে ভ্যালু দিয়ে চেক করলাম, তাও আমাদের হয়েছে। এখন আমি চেক করবো হচ্ছে আমি অন্য একটা অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি থেকে ভ্যালু পাঠাবো সরাসরি, এবং সেটা মডেলের মাধ্যমে। তো মডেলের মাধ্যমে কিভাবে ভ্যালু পাঠাতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন। তা মডেলের মাধ্যমে ভ্যালু পাঠাতে হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে, ওই মডেলের যে কনস্ট্রাক্টর থাকবে সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে। সেই জন্য হচ্ছে এই মডেলের মধ্যে বাধ্যতামূলক একটা কি করতে হয়, কনস্ট্রাক্টর নিতে হয়। এবার বুঝতে পারছেন কেন কনস্ট্রাক্টর নিয়েছি আমি, মডেলের মধ্যে কেন কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে, এটা বুঝতে পারছেন? আপনারা সারা জীবন যত টিউটোরিয়াল পাবেন সেখানে আপনারা পাবেন কেন কেন মডেল এই কনস্ট্রাক্টরটা নেওয়া হয়, এই উত্তরটা কোনো টিউটোরিয়ালে যদি পান আপনারা, পুরো ইউটিউবের গাইডটা, তাহলে আমাকে জানাবেন যে এই টিউটোরিয়ালটার ভিতরে বলছে যে আমি কনস্ট্রাক্টরটা এই কারণে তৈরি করেছি মডেলটা। আমি যে কথাটা বললাম এখন, যে মডেলটা আমি কি কারণে তৈরি করছি সেই কারণটা আপনাদের যেভাবে দেখাইছি, এভাবে যদি কেউ যদি বইলা দেয় কোনো টিউটোরিয়ালে, তাহলে সেই টিউটোরিয়ালটা আমাকে দিবেন দয়া করে, ওকে। তো কনস্ট্রাক্টর তো এই কনস্ট্রাক্টরটা তৈরি করার উদ্দেশ্য ছিল আমার এটাই,
যে কনস্ট্রাক্টরটা একটা মডেলের মধ্যে একটা কনস্ট্রাক্টর তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি ভ্যালুটাকে পাঠাবো মডেলের মধ্যে, এবং মডেলটাকে আবার নিয়ে সেট করব আমি ডাটাবেজে। এভাবে হচ্ছে ডাটাটাকে বাইন্ড করতে হয় ডাটাবেজের সাথে মডেলের মাধ্যমে, এক জায়গা থেকে ভ্যালু নিয়ে আরেক জায়গাতে সেট করতে হয়। যেমনটা আমরা পড়েছি হচ্ছে অ্যাড আফটার ডাটা রিসোর্স প্লাস হচ্ছে যে লিস্ট, এই দুইটার মধ্যে রিলেশন তৈরি করে অ্যাডাপ্টার সেতু বন্ধন। এখানে হচ্ছে ওই ডাটাবেজ প্লাস হচ্ছে যে আমার অ্যাক্টিভিটির সাথে রিলেশন তৈরি করে হচ্ছে একটা মডেল ডাটা পাস করার জন্য। বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমি এই মডেলটাকে আমাদের মূল উদ্দেশ্য ছিল কি, যে ইনসার্টের মধ্যে আমি একটা মডেল প্যারামিটার হিসেবে চাইছিলাম, একটা অবজেক্ট প্যারামিটার হিসেবে চাইছিলাম। এইটা একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে আমি এখানে পাঠিয়ে দেবো। দেখবেন এররটা নাই, এররটা নাই। কিন্তু এখানকার এররটা কিন্তু রয়ে গেছে, কারণ হচ্ছে এখানে প্যারামিটার আমি দিইনি। এখানকার প্যারামিটার দিয়ে, তার মানে কি এখানে প্যারামিটার সে পাইয়া ফেলছে, সে খুশি, সে খুশি হয়ে সে কি এররটা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, আমার প্যারামিটার আমি পেয়ে গেছি, আমি এটা নিয়ে কাজ করবো। তো এখন ওরা যদি প্যারামিটার দিয়ে দেয় ও খুশি, তারপর আলটিমেটলি আমাদের কাজটা শেষ। ওকে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে আমি ভ্যালুগুলো পাঠাবো, এই ভ্যালুগুলো আমি কয়ভাবে দিতে পারি, কোন কোন জায়গা থেকে আমি ভ্যালুগুলো পেতে পারি। আমরা একটা ফর্ম থেকে ভ্যালু তুলতে পারি সরাসরি। এই জায়গাতে আমরা কি অনক্রিয়েট মেথডের ভিতরে ফর্ম থেকে ভ্যালু তুলতে পারি না? ওকে, পারবো। তুইলে তারপর ভ্যালুগুলোকে আমরা সেট করে দিতে পারি। এই জিনিসটা আমি কালকে দেখাবো আপনাদের। আলাদা মেথড, আলাদা মেথড কল করব, সেই মেথডকে কল করে কিভাবে কল করতে হবে সেই জিনিসটা আমি কালকে দেখাবো আপনাদের, এবং ফর্ম ডিজাইন করে কালকে দেখাবো আপনাদের। কিন্তু আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা শেষ করব, কিন্তু আমি ভ্যালুটা দিয়ে দেব, আমি ভ্যালুটা দিয়ে দেব। ভ্যালুটা আমি দিয়ে দিতে পারি দুইটা ভাবে। আমি প্রথমত এখানে 6টা ভেরিয়েবল নেব ইন্ট। ওই যে আমি ওই কাজটা মডেলের হেল্পারে যে কাজটা করতে চাচ্ছিলাম, এই যে হেল্পারে আমি চাচ্ছিলাম না এখানেই ভেরিয়েবলটা গেট করে তারপর এখানে পাঠাইতে, ওই কাজটা আমি এখানে করব। মেইন অ্যাক্টিভিটিতে আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালু নেব, ভেরিয়েবল নেব ইন্ট। ওকে, আইডি, এটাকে আইডি দিয়ে দিলাম হচ্ছে 3, এটা ইন্টিজার টাইপের। তারপর স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নেব যেটা হচ্ছে অ্যাপ নেম। ওকে, ফার্স্ট নেম, যেটা ফার্স্ট নেম আমি দিয়ে দেব। স্ট্রিং এর মধ্যে আমার একটা নাম দিয়ে দেব, বা ব্র্যান্ডম, ব্র্যান্ডম। ওকে, তারপর হচ্ছে লাস্ট নেম দেব। এভাবে আমি 5টা, যেহেতু আমাদের স্ট্রিং লাগবে আমি 5টা তৈরি করে নিলাম। আমি যে এত তাড়াতাড়ি তৈরি করলাম সেটা কিভাবে আপনারা কি জানেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? এটা কিন্তু অনেক ফাস্ট, আসলে একটু ফাস্ট কাজ করার জন্য এই কাজটা করা যায়। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা টেকনিক, বা অ্যান্ড্রয়েডের একটা ট্রিক্স বলা হয়, যেটাকে বলা হয়, আমরা ট্রিক্স আর অনেকগুলো ট্রিক্স শিখেছি, সেই ট্রিক্সের মধ্যে এটা একটা ট্রিক্স। জি, র্যান্ডম কিছু বলছিলেন? আচ্ছা, ও, আহ, আমি যে এই যে কাজটা দেখেন, আমি একটা ভেরিয়েবল নিয়েছি, তারপর অনেক দ্রুত এই কাজটা করে ফেলছি। তো অনেক দ্রুত করে ফেলছি, তাই না? তো একই টাইপের কোনো কিছু নিতে হইলে সেটা কত দ্রুত করা যায়, তো দ্রুত আমি কিভাবে করলাম, 6টা নিয়ে ফেললাম। আসলে লিখতে গেলে তো অনেক সময় লাগতো না। তো এই কাজটা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা ট্রিক্স, এটা মনে রাখবেন। একই জিনিস যদি আপনার কল করতে হয়, তাহলে হচ্ছে আপনার ওই জিনিসটার সামনে কার্সারটা রাখবেন, কন্ট্রোল ডি চাপবেন, হইতে থাকবে। যতবার কন্ট্রোল ডি চাপবেন ততবারই হবে। ওকে, এর চাইতেও আরো একটা মজার, আপনি এই চারটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল ডি চাপবেন, চারটা চারটা করে হবে। আপনার যদি আরো বেশি প্রয়োজন হয়, আমি সবগুলো সবগুলো একসাথে দিলাম, কন্ট্রোল ডি চাপলাম, সবগুলো একসাথে হয়ে গেল। কত ফাস্ট কাজ করা যায়।
শর্টকাটটি কন্ট্রোল কার্সর কন্ট্রোল ডি চাইপা চেক করবেন। ওকে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। আপনি পুরো প্রোগ্রামের পুরো একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো জিনিস, এই দেখেন আমি এই দুইটা তৈরি করব, এই দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, দুইটা আবারও দুইটা হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় করতে পারেন, এটা হচ্ছে কন্ট্রোল। যে কোনো কোডকে আপনি ডুপ্লিকেট করতে চাইলে কন্ট্রোল ডি চাপবেন সিলেক্ট করে। যদি অনেক বেশি পরিমাণ একসাথে করতে চান ডুপ্লিকেট, তাহলে হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবেন। অথবা সিঙ্গেল লাইন যদি করতে চান, ওই সিঙ্গেল লাইনের সামনে কার্সরটা রেখে কন্ট্রোল ডি চাপবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারতেছেন। তাহলে আমি এখানে 6টা নিয়ে নিলাম, আর 5টা নেব। ওকে, তো এটা হচ্ছে আমার লাস্ট নেম। আমি ভেরিয়েবল নামটা জাস্ট চেঞ্জ করব, আর কিছু চেঞ্জ করা লাগবে না। লাস্ট LAST NAME, লাস্ট নেম। তারপর হচ্ছে এটার নাম কি, ইমেল। এটার নাম পাসওয়ার্ড পি, এটার নাম পিস। তাহলে এখানে ফোন দিয়ে দিলাম আমরা 01, আমি সিম্পল একটা নাম্বার দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম 12345 ব্র্যান্ডম। যাই হোক, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ইমেল @gmail.com। ওকে, আমার হয়ে গেল লাস্ট নেম ডি, কি জানি ডিএস না, ব্র্যান্ডম। আপনার নামটা জানি কি, এটা হচ্ছে ডিএস ব্র্যান্ডম। আমি লাস্ট নেম হিসেবে দিয়ে দিলাম হচ্ছে ডিএস ডিএস ব্র্যান্ডম। ওকে, ব্র্যান্ডম ডিএস। তাহলে এই জিনিসগুলো এখন হচ্ছে আমি আমি ভ্যালুটা কিন্তু এই যে এখানে সরাসরি সেট করি নাই, আমি ভেরিয়েবল সেট করব এখানে। তাইলে আমি একটা একটা করে ভেরিয়েবল এখানে সেট করে দেবো জাস্ট। তাহলে আইডি কমা ফার্স্ট নেম অ্যাপ নেম কমা লাস্ট নেম কমা ইমেল কমা পাস কমা ফোন, সিকোয়েন্স অনুযায়ী। সরি, আবার পিএস ফোন। হয়ে গেল। দেখেন এখন এখন কিন্তু সে খুশি, এখন আর কোনো এরর নাই। সে খুশি যে তার প্যারামিটার পাইলেছে, সে সব কাজ করতে পারবে, সে খুশি। ওকে, তো এরর নাই, তার মানে কি এখন হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ। তো আমরা এখানে এই ভেরিয়েবল গুলো সেট করে দিলাম জাস্ট। ওকে, তো এই হচ্ছে এখানে আমরা চাইলে সরাসরি ভেরিয়েবলটাও সেট করতে পারতাম, এই ভ্যালুগুলো আমরা সরাসরি দিয়ে দিতে পারতাম। তো এখন যে আমি লাস্ট বারের মতো আমার প্রোগ্রামটা রান করি, লাস্ট বারের মতো যদি আমি রান করি, দেখি রান হচ্ছে কিনা। ওকে, প্রজেক্টটা রান হয়েছে মানে কি আবারও ডাটাবেস ক্রিয়েট করছে। তো আবারও ডাটাবেস ক্রিয়েট করছে মানে কি আমি আবারও ডাটাবেসটা ডাউনলোড করব। ওকে, আমি একটু ইয়ে করে নিই, রিফ্রেশ করে আবারও আমি ডাটাবেসটা ডাউনলোড করব, সেভ এস করব আমার ইয়েতে। দেন এটার নাম দিয়ে দেবো হচ্ছে, এটা হচ্ছে 8 ভার্সন, ডাটাবেস 8। কারণ এই বারবার আপনাকে ডাউনলোড করতে হবে প্রত্যেকবার চেকের জন্য আপনার। ওইটা কিন্তু ওখানে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু ডাটাবেস পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আপনি যেটা ডাউনলোড করছেন সেটাতে কি পরিবর্তন হয়েছে, সেটাতে কিন্তু পরিবর্তন হয়নি, কারণ ওটাতে আপনি ডাউনলোড করে একটা ফাইল হয়ে গেছে এখন জাস্ট। তো আবার ডাউনলোড করলাম আমি, সেজন্য হচ্ছে বারবার প্রত্যেকবার আপনার অপারেশন চালানোর পরে আপনাকে দেখতে হয় এসকিউএলআইটে যে বারবার ডাউনলোড করে। দেখি এখানে 8 নাম্বার কোনটা, এটা হচ্ছে 8 নাম্বার। তাহলে এই 8 নাম্বারটা আমরা চেক করব। রিফ্রেশ করলাম, ডিপিতে গেলাম, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা আশা করি কয়টা ডাটা পাবো এখন, 3টা ডাটা পাবো। তো আমি ওপেন করব। এখন আমাদের আগে ছিল কিন্তু 2টা। আমি ডাটাবেসটাকে ব্রাউজ করব, ইউজার ইনফোকে পেয়েছি। পারফেক্ট ওয়ার্কিং। পারবেন এই কাজগুলো করতে? একটা কাজ করবেন অ্যাটলিস্ট, বাসায় দুজনই একটা কাজ করবেন, যদি পারেন দেন হচ্ছে দেখবেন যে সব কাজ করতে পারবেন এসকিউএল দিয়ে। যত অবশ্যই আজকে প্র্যাকটিস করবেন, ভুলে যাবেন মাথায়।
হ্যাঁ, আচ্ছা ইউটিউব থেকে কি টিউটোরিয়াল ডাউনলোড করেন না দেখে দেখে করেন? তো ইউটিউব থেকে ডাউনলোড করা হচ্ছে এখান থেকে আমি তো প্রজেক্ট আজকে তো দিয়েই দেবো। আচ্ছা 1 ঘন্টা 50 মিনিট, ওরে বাবা রে বাবা, 688 MB।